আমি সমালোচনার ভয় করি না, এই জন্য আমি আপনাকে এবং আপনার দর্শক শ্রোতাদেরকে সবাইকে আমি শুভেচ্ছা দিচ্ছি আপনার মাধ্যমে, এবং সেই সাথে একটা রিকোয়েস্ট করছি, যদি আপনি কমেন্ট বক্সটা খোলা রাখেন তাহলে আমরা হয়তো বা একটু দেখতে পারি যে আসলে মানুষের অনেক সময় অনেক প্রশ্ন থাকে যেগুলি আমরা আলোচনার মধ্যে সেটা অ্যাড্রেস করতে পারি। আপনার যে কনটেক্সট ওটা ছাড়াও দর্শক শ্রোতাদের অনেক সময় অনেক কিছু থাকে যেগুলি আমরা কথার মধ্যে সেই জিনিসগুলিকে তুলে ধরতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওকে, অ্যাবসলিউটলি। হাসিন ভাই, চিরাচরিত ভাই, আপনাকে পেয়ে আমরা গর্বিত। জিয়া ভাই যে কথাটা বলছে, আমি জিয়া ভাইয়ের কথার সাথে পুরোপুরি একমত, এবং আমরা অত্যন্ত গর্বিত আপনার মতো 10 জন কর্নেল হাসিন যদি বাংলাদেশে পদচারণা থাকতো। একটা কথা আমরা সবসময় মনে করি, ভাইরে, সিরাজুল আলম খানরা জন্মায় এবং ঘরে ঘরে সিরাজুল আলম খান পয়দা হয়, কিন্তু কর্নেল হাসিন ঘরে ঘরে পয়দা হয় না, ওটা দুই একটা পয়দা হয় ধূমকেতুর মতো। আপনাকে আমরা গ্লোরিফাই করছি না, কিন্তু আপনার ত্যাগকে স্মরণ করছি, আপনার দেশপ্রেমকে সমর্থন করছি। জিয়া ভাই যে কথাটা বলছে, যার মাথার মধ্যে শুধু একটা জিনিস, দেশ। হাসিন ভাই, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আসসালামু আলাইকুম। জাকব মিল্টন ভাই, আমার শ্রদ্ধেয় জিয়া স্যার, আসসালামু আলাইকুম। আমি গর্বিত এই অনুষ্ঠানে আসতে পেরে। আমাদের বক্তব্যটা খুবই সুন্দর, বিষয়টা খুবই সুন্দর। এখানে কোনো রাগ ঢাকের কিছু নাই। দেশটা আমাদের, এ নিয়ে কথা বলবো, আমি গর্বিত। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আলোচনাটা শুরু করতে চাই জিয়া ভাই আপনাকে দিয়ে। জি, আপনি এই কথাটার সাথে একমত কিনা যে বর্তমান বাংলাদেশ সরকার যেভাবে পরিচালিত হচ্ছে, প্রত্যেকটা পলিসির ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি, পলিসি মনে হয় বাংলাদেশের চেয়ে ভারতের ফেভারে বেশি, যার জন্য আমি এটাকে বলি প্রো ইন্ডিয়ান পলিসির কবলে বাংলাদেশ। আমার এই মন্তব্যটা কতটা সঠিক আর কতটা ভুল? আমি আপনার অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। তবে আমি এই 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 আপনার এই ব্যাখ্যাটাকে আমি একটু অন্যভাবে উপস্থাপন করতে চাচ্ছি। আমার কাছে কেন জানি এই মুহূর্তে মনে হচ্ছে যে বিএনপির যে সরকারটা গঠিত হয়েছে তার একটা ভারত ভীতি সিনড্রোমের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি তাদের ক্ষমতায় এসেছে, এবং তারা ধরেই নিয়েছে যে তাদেরকে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অমূলক অথবা সত্যিকার অর্থে ভারতকে সবসময় সমীহ করে চলতে হবে, এবং তাকে গুরু মেনেই তাদের দেশের শাসনভার বাংলাদেশের শাসন করতে হবে। এছাড়া আর কোনো উপায় নাই। এবং বাংলাদেশে আপনি যদি গতকালকে আমি দেখলাম চন্দন নন্দী নামে একজন একজন সাংবাদিক, তিনি খুবই অত্যন্ত আমি বলবো যে আস্থার সাথে বলছেন এবং বিশ্বাসের সাথে বলছেন যে জনাব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভারতের একটি চুক্তি হয়েছে, এবং সেই চুক্তির যে সমস্ত বিষয় তারা উল্লেখ করলেন, এরপরে আমার কাছে মনে হয় না যে এই প্রশ্নের আর কোনো সন্দেহ কারো থাকা উচিত। তো এই আমি আমি বিশ্বাস করতে চাই না যে এই চুক্তিটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা। এবং এটা একটা হল কি, এক দেশের নেতা নেত্রীরা যখন মানে দেশের মানুষের কাছে সত্য প্রকাশ না করেন, সেটা যত বড়ই বিপদ হোক না কেন, নেতাদের কিন্তু আসলে তাদের কিন্তু রক্ষা কবচ কিন্তু জনগণ, তাদের রক্ষা কবচ দেশের মানুষ, তার দল এবং দেশের সর্বত্র মানুষ। আর একটা জিনিস হলো, বিএনপি এমন একটা দল যারা গত 17 বছর নিপীড়িত হয়ে ক্ষমতায় এসেছে। বিএনপির ভিতরে যে অনাস্থাটা আমি দেখেছি, যেটা যে কারণে আজকে এই সবকিছু আমাদের মনে এই সমস্ত প্রশ্ন উঠায়, তার কারণ হচ্ছে বিএনপি তার পুরো শাসনামলে সবসময় তার তৃতীয় বছর থেকে, শাসনের তৃতীয় বা চতুর্থ বছর থেকে একটা সবকিছু কেন যেন গোলমেলে করে ফেলে। তাদের নীতি, তাদের শাসন পদ্ধতি, তাদের যে পলিসি তারা নেয়, এবং এই সমস্ত ক্ষেত্রে তাদের এতই বালখিল্যতা দেখায় এবং অপরিপক্কতা দেখায়, যার ফলে তারা তাদের শাসন ব্যবস্থার শেষ দিকে একটা তালগোল পেকে ফেলে, এবং তারা তাদের 5 বছরের যে শাসনকাল তারা চালায়, সেটা যে একটা খুব অনাস্থার সাথে চালিয়েছে, এটার কিন্তু বহিঃপ্রকাশ খুব কি বলবো আপনার কি কুৎসিত ভাবে এটা দেখা যায় তার শাসন ব্যবস্থার শেষ দিকে। তো
তো আমি কথাগুলো খুব একটু কঠিন হতে পারে, বাট এটাই কিন্তু বাস্তবতা। তা আজকের আসলে যে আপনি যা বললেন, এই কথাটার আমি মনে করি যে এটাকে আমি ব্যাখ্যা করতে চাই যে এটা একটা এই যে ভীতি সিনড্রোম তাদের ভিতরে কাজ করছে, যে তারা ভারতের যে কূটকৌশল এর সঙ্গে পেরে উঠবে না তাদের রাজনৈতিক পরিপক্কতা দিয়ে, তাদের দেশের মানুষের উপরে তাদের আস্থার যথেষ্ট অভাব, তাদের যে আমলাতন্ত্র আছে, তাদের যে পলিসি মেকাররা আছে, তারা সম্পূর্ণভাবে তাদেরকে অসহযোগিতা করবে, এই সব কিছু থেকে বাঁচার জন্যই তারা কিন্তু এক ধরনের শেল্টার তারা খুঁজছে, যে শেল্টারের আধারে তারা 5টা বছর কোনোভাবে কাটিয়ে দিতে পারে। এই যদি আসলে তাদের দৃষ্টিভঙ্গি হয়, আমি 200 ভাগ নিশ্চিত যে তাদের পথ মোটেই সহজ হবে না আগামী 5 বছর। এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এবং তারা প্রতিটা মুহূর্তে বিএনপির এই দুর্বলতাটাকে এক্সপ্লয়েট করবে এবং এটাকে যেভাবে খুশি সেভাবে তারা ব্যবহার করবে, এবং সবসময় তারা এই ভীতি প্রদর্শনের মাধ্যমেই এই কাজটা করতে থাকবে এবং বিএনপিকে তারা পথে পদে বিপদে ফেলবে। এটা এইটুকু বলে আমি আমার এই কথাটার যৌক্তিকতা, আপনার যে প্রশ্নের যৌক্তিকতা আমি তুলে ধরলাম। আমার একটা জিনিস মনে হয়, আপনি বোধহয় আমার চেয়ে বেশি প্রিপেয়ার্ড। আমি সাবজেক্টটা বলার সাথে সাথে ওটার সাথে আমি বেশ কতগুলো ইন্টারভিউ করেছি, আজকের মতো এত গুছিয়ে এত সুন্দরভাবে জিয়া ভাই এর আগে কখনো আপনি বলেন নাই, এত তুখর ভাবে আপনি উপস্থাপন করছেন, চমৎকার। এবার আপনাকে ফলো আপে যদি আমি জিজ্ঞাসা করি, তাইলে আমি আর আপনি কি নির্দ্বিধায় বলতে পারি এই ভীতির জন্যই সরকার যে এখন চালাচ্ছে যে নীতির উপরে, এই নীতিগুলোকে প্রো ইন্ডিয়ানই বলতে পারি, এর বাইরে কি আর বলার কোনো জায়গা আছে? না, এটা তো আর অ্যাকচুয়ালি আমি সেই জন্যই বললাম যে আপনার এই প্রশ্নের আর কোনো যৌক্তিকতা খোঁজার দরকার নাই। প্রতিটি অ্যাকশনে আপনি দেখতে পাচ্ছেন। তো এটা নতুন করে কিছু, এখন আমাদের দরকার বিএনপিকে এই পথ থেকে ফেরাতে আমাদের সচেষ্ট হতে হবে এবং প্রতি মুহূর্তে তাদেরকে তুলে ধরতে হবে যে এটা কিন্তু তোমার দেশকে না, ভারতকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আমি এই আলোচনার পরবর্তী পর্যায়ে আমি কতগুলি বিশ্লেষণ আমি আপনাকে তুলে ধরবো। ওকে, অনেক ধন্যবাদ। কর্নেল হাসিন, যেই বিষয়টা নিয়ে আমি প্রশ্ন করলাম ব্রিগেডিয়ার জিয়াকে, আজকে ব্রিগেডিয়ার জিয়ার স্টাডি এবং রিসার্চে একটা জিনিস উনি ফিল করছে যে আতঙ্ক। আমি এবং আপনি ব্রিগেডিয়ার জিয়ার সাথে দ্বিমত পোষণ করতেই পারি। আপনি কি মনে করেন এটা স্রেফ আতঙ্ক নাকি স্পন্টেনিয়াস সহযোগিতা ভারতকে? আমি তো দেখি না, আতঙ্কের চেয়ে স্পন্টেনিয়াস অ্যাটিটিউড আমার কাছে বেশি প্রতীয়মান হয়। আপনার কি মনে হয় সালাউদ্দিনের মাথায় কেউ পিস্তল ঠেকাইছে? আপনার কি মনে হয় ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকুর মাথায় কেউ পিস্তল ঠেকাইছে? আপনার কি মনে হয় আমির খচ্চর মাহমুদ এদের মাথায় কেউ পিস্তল ঠেকাইছে? আব্দুল আবাল মিন্টু এদের মাথায় কেউ পিস্তল ঠেকাইছে? মানে আপনি জিয়া সাহেবের কথাটাকে কতটুকু সমর্থন করেন, আর সমর্থনের বাইরে গিয়ে আপনার নিজের মতামত কি কর্নেল হাসিন? ভাই একটা জিনিস বুঝতে হবে, আপনার সংসার বা আমার সংসার তো আমি চালাব, আমি কেমনে আরেকজনকে দায়িত্ব দিলাম চালার জন্য আমার সংসার? এখন তারেক সাহেব দায়িত্ব না বুঝেন, সেই জন্য তো রাষ্ট্র বিপদে পড়বে না। এখন এইখানে ওই আপনি নামগুলি বললেন, এটা সব তো রয়ের লোক ছিলেন। সালাউদ্দিন ভাই নতুন করে ঢুকছেন, তারপর তো আমার আস্থা ছিল। এই শুরু থেকে এই পর্যন্ত 2 মাস সামথিং যে ঘটনাগুলি ঘটছে, এটা অনিচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। আপনি তো ইন্টারনালি তো ক্যাচার লাগাই রাখছেন যাতে আমরা ভারত নিয়ে কথা বলতে না পারি। আমরা এটা নিয়ে ব্যস্ত যে চুক্তি এটা হয়েছিল, সনদ এটা হওয়ার কথা, এটা নিয়ে আমরা ব্যস্ত। ওদিকে ভারত ফ্রি চিট পাচ্ছে। তো ওনারা তো ভুলে গেছেন 2টা অংশ। এই বিপ্লবের সাথে পুরা দেশ কিন্তু এন্টি ইন্ডিয়ান, অল্প কিছু লোক বাকি। এটা কিন্তু বিশাল একটা প্রাপ্তি। এই ছাত্রদের এই জুলাই বিপ্লবে পুরো দেশ এন্টি ইন্ডিয়ান, এখানে অন্যদিকে যাওয়ার কোনো অবকাশ নাই। চন্দন নদীর যে কথাটা বললেন, এ ভদ্রলোক অন্যদিকে যাওয়ার কোনো অবকাশ নাই। জি বলেন প্লিজ। চন্দন নন্দী এই ভদ্রলোক আবল তাবল বক্তব্য বলেই যাচ্ছেন, সাথে আরো কিছু লোক আছেন, এনারা ওই আওয়ামী লীগের বয়ান দিচ্ছেন,
একের পর এক মিথ্যাচার করতেছেন এবং তারা বলতে চাচ্ছেন সেনাবাহিনী চেষ্টা করলে 9 ডিভিশন চেষ্টা করলে মানে আরো মানুষ মারলে হাসিনা থাকতো। কতটা অনৈতিক চিন্তা চেতনা এগুলি তারা বাজারে ছাড়তেছে। তার দেশে তো সেনাবাহিনী এই কাজ করে না। সেনাবাহিনীর দায়িত্ব সেনাবাহিনীর জনগণের, জনগণের বেতনে থাকে সেনাবাহিনী। পুলিশ করছে দেখেন 2জন আইজিপি জেলখানায়। তা আমি তো এই জিনিসগুলি পুনরাবৃত্তি হোক আমরা চাইবো না। বর্তমান বিএনপি তো এই ডিজিএফআই এনএসআই পুলিশকে তো এইভাবে ব্যবহার করতে পারবে না, হবে না। সুতরাং তাকে তো একদম নিরপেক্ষই থাকতে হবে। যে গাইডলাইন দেওয়া হয়েছে বা যেটা চুক্তি করার পর আপনার পরিবর্তন করতেছে না, অহেতুক সমস্যা সৃষ্টি করতেছে। আপনার করতে বাধ্য হবেন, কারণ আপনার সেই শক্তি নাই। আমি মনে করি এই জনগণের প্রত্যাশাটা আপনি ফেলে দিতে পারবেন। তো এরপরে ভারতের আতঙ্ক, ওই যে সমস্যা একটাই, ওই যে লোকগুলোর নামগুলি বলেন, এনারা হয়তো কান ভারী করতেছে। যত কান ভারী করুক আপনার সাথে জনগণ আছে, এটা বিএনপি বুঝতেছে না। কেন বুঝতেছে আমি জানি না। তার আশেপাশে লোকজন নাই, কিন্তু সঠিক সিদ্ধান্ত দিবে বা দর্শনটা পরিষ্কার করবে কিন্তু নাই। এখানে উচিত ছিল কেউ একজন জেনারেল তার আশেপাশে থাকা, একটা আর্মির লোক যাই বুঝুক তার আশেপাশে থাকলে আস্থায় রাখতে পারতেন তারেক রহমান প্রধানমন্ত্রী। আর্মির লোক আমার আছে, একটা লোক তো নাই যে স্বাধীনভাবে দেয়া বুদ্ধি দিবে, সেই লোক নাই। এখন আলোচনা কার সাথে করে মিলিটারি ম্যাটারে? ভারতের রয়ের সামরিক শক্তি বা কি করতে পারে? এই যে মইনুল আহমেদ যদিও সেনাপ্রধান ছিলেন, যে ইন্ডিয়ায় আমার দেশে প্যারাড্রপিং করবে, এগুলি বলেই সরজমিনে কি হবে? অবাস্তব, এগুলি কোনোদিন সম্ভব না। এই 18 কোটি 20 কোটি লোকের দেশে ভারত কিছুই করতে পারবে না। আমি মনে করি আমি যেই কথাটা আপনার কাছ থেকে যদি ফলো আপে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কথাটা ক্লিয়ার করছেন। স্রেফ যে ভয় পাইয়া এই কাজগুলো করতেছে, কেন জানি একটা ভয়ের দিক আছে। আমি জিয়া ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করি না, ভয়ের দিক আছে, কিন্তু বর্তমানে তাদের পার্টিসিপেশনটা দেখে মনে হয় স্পন্টেনিয়াস। আপনার স্পন্টেনিয়াসলি তারা ইচ্ছাকৃত ভাবেই এটা বলছে। যেমন আপনি বলছেন আগে, এখন সালাউদ্দিন যোগ দিছে ভারতীয়দের সাথে। ভাই, ভারত এতটা নির্ভর করছে সালাউদ্দিনের উপরে, আপনি অবাক হইয়া যাবেন। সে পার্লামেন্টে গিয়া নারী বিষয়ক মন্ত্রণালয়েরও মন্ত্রীর প্রশ্নের উত্তর সে দেয়, নারী মন্ত্রণালয়। এখন বাংলাদেশে যদি বলে যৌবন মন্ত্রণালয়ের মন্তব্য দাও, সেখানেও সালাউদ্দিন জবাব দিবে। এটা তো ভয় পাইয়া জবাব দেওয়া না ভাই, এটা তো স্পন্টেনিয়াস হইল। স্পন্টেনিয়াস কথাটা কি? একেবারে নিজেরা উজাড় করে দিয়া উৎসাহ নিয়া তারা পার্টিসিপেট করে না। হ্যাঁ ঠিক আছে, স্বপ্রণীত ভাবে। এখন কথা হলো দেখেন, এখন কথা হলো একটা মাইন্ড সেট আপ লাগে। তো সারাদিন থাকলে আমাদের নেতিবাচক ধারণা হবে সবার, উনি এতদিন ছিলেন, যত খারাপই থাকুক ভালোই থাকুক আমরা নিব না পদবি। কারণ এই জায়গায় যদি বাবর সাহেব থাকতেন স্বরাষ্ট্রতে, আজকে দেখতেন কিন্তু মাইন্ড সেট আপটা চেঞ্জ হচ্ছে জনগণের। আর মানে আমাদের মানসিকতাটা পরিবর্তন না, ঠিক আছে এবার আমাদের স্বরাষ্ট্র। তারপরে প্রধানমন্ত্রীর সাথে 3টা 2টা 4টা 3 বাহিনী 3জন বা 4-5জন মিলিটারি অফিসার কারণ ছাড়া যাওয়া আসা করে, গল্প করে। কারণ ছাড়া মানে কি একটা জিনিস নিয়ে আলোচনা করে, এটা মিডিয়া কাভারেজ থাকে। আমাদের জনগণ অন্তত আস্থায় চলে আসতে পারছে। ভারতের আমি বুঝি না ভারত কেন ভয় করতেছে, কি করতে পারে ভারত? ওনার তো উচিত তো অনেক শক্তিশালী, মানে শক্তিশালী জনগণ তো ওনার সাথে আছে। তারপরে যে না বুঝেন, উনি যদিও নবীন পার্লামেন্টে, আমি এটাই মনে করি, তারপরে মনে করি একটু সাথে রাখেন, যারা দেখলে জনগণের একটা ধারণা পাল্টাবে। সমগ্র জনগণ ডিএসআর এর মতো কথা বলতেছে, ভয় পাইতেছে সরকার, কথা শুনতেছে না। চন্দন নন্দী বলে আমার কোনো মিডিয়া বলে না, আমার তো দোষ দেয় ওই জায়গায় সমস্যা। আমার প্রথম আলো কেন কথা বলে না? আমার দেশের লোক কথা বলে না, আমি আর আপনি কেন বলতেছি? মেন স্ট্রিম মিডিয়া কেন কথা বলে না? তাহলে তো হয় না, পারলে আমরা বলবো। হাসিন ভাই, বর্তমান প্রধানমন্ত্রী যদি দেখে আমার সেনাপ্রধান তাদের লোক, আমার স্বরাষ্ট্রমন্ত্রী তাদের লোক, আমার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী তাদের লোক, জ্বালানি মন্ত্রী তাদের লোক, স্বাস্থ্যমন্ত্রী তাদের লোক, এটা যদি দেখে, আপনার মনে হয় না তারেক রহমান চিন্তা করে যে তার পেশাবের বেগ না পাইলেও তো সে বাথরুমে যেয়ে দাঁড়ায় থাকে পেশাব করার জন্য? মানে আপনার এটা মনে হয় না?
না সেটা তো হবে, এটা তো বানাইছেন উনিই তো বানাইছেন, অন্য কেউ তো বানায় নাই। কারণ উনি যদি আমাদের ইউনূস স্যারের মতো কয় আমি বানাই নাই, আমার কাছে জবাব নাই, ওনাদের এটা করা উচিত ছিল, উনি তো এই এক্সকিউজ দিয়া ইউনূস স্যারের মতো তৈরি করতে পারে না? ভাই এই ভুলগুলি হয়েছে ওই আপনার সিরাজউদ্দৌলার সময় আপন ফুবা মির্জাফর লজ্জায় পড়ে সরাতে পারে নাই। অনেক জায়গায় লজ্জা কোনো কাজে আসবে না। ক্ষমতা এমন একটা জিনিস, এখানে কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। আমার আপনি মেসেজটা পরিষ্কার। ওকে, জামাতে ইসলামের আমি সংসদে বসে কইছে উনি দুঃখ পায়, ওনার এই কথাটাকে কেমনে দেখেন? এটা কি এফেক্টিভ সংসদীয় ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে? আমি দুঃখ পাইলাম, আপনার তাইলে কথা কি মানে এটা কি এই দুঃখ পাওয়ার জন্য কি উনি সংসদে গেছে, নাকি প্রতিবাদের জন্য গেছে? যা বলতেছে এটা তো আসলে কখনো বিরোধী দল কথা বলতো না সবসময়। এখন কথা বলতেছে, কথা বলা শিখুক। আমার বিশ্বাস কেন জানি মনে হয় বিএনপি ঘুরবে, বাট জনগণের চাপ আসলে মনে করেন শুধু জামাত ঢাকা ইউনিভার্সিটি আন্দোলন নামলে বিএনপি টিকতে পারবেন না তো। খালি খালি উনি সমস্যা সৃষ্টি করতেছেন কেন জানি না। আবার অনেকে বলে ওকে, বিএনপি চলে যাবে, সেনাবাহিনী আসবে, অসম্ভব। এই ছাত্র জনতা সেনাবাহিনী আমল করে না, এই জনগণ না। ওকে, আমরা এই গণতন্ত্রের জন্য লড়াই করছি, আমরা জনগণ নির্বাচিত সরকারি কাজ করবে। ধন্যবাদ ভাই। ওকে। ব্রিগেডিয়ার জিয়া, জি। আহ, কর্নেল হাসিন এবং আমরা আপনার সাথে একমত, ভয়ে বা আতঙ্কে তারা কাজ করে, কিন্তু আপনার কি মনে হয় না স্পন্টেনিয়াস পার্টিসিপেশন, আপনার এটা মনে হয় কিনা বিএনপি নেতাদের স্পন্টেনিয়াস পার্টিসিপেশন, এটার উপরে যদি আপনি একটু বলেন। আচ্ছা, বিএনপি নেতাদের যে পার্টিসিপেশন যা করছে, তারা যা করছে, এটা স্পন্টেনিয়াস না, এটা হলো পরিকল্পিত। এটা ওকে, স্পন্টেনিয়াস যেটা হয় সেটা হলো আপনার মনে করেন যে একবারে এটা হলো ন্যাচারালি এক্সপ্রেসড। বাট আমার কাছে মনে হয় তারা অত্যন্ত ভালো করে জানে যে তারা যা বলছে, যা করছে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু এই যে স্বার্থের বিরুদ্ধে কথা বলছে, ইট ইজ লাইক দে হ্যাভ বিন একটা, তারা রোবটের মতো বাংলাদেশের মানে স্বার্থের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। এবং আমি কতগুলি কতগুলি আমি আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি পুরো ব্যাপারটা একটু আমি যেভাবে আমি আপনার বিশ্লেষণ করি সেটা হলো যে আসলে বাংলাদেশের ভীতিটা, এই যে ভারতের ব্যাপারে যে ভীতি, আমি মনে করি এই 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 ভীতি শব্দটা আমি ইউজ করতে চাচ্ছিলাম না, কিন্তু আমাকে এখন বাধ্য হয়ে করতে হয়েছে, বিকজ বাংলাদেশের সরকারের বিভিন্ন নীতি, যারা নীতি তৈরি করেন বাংলাদেশের, যেটা বলবো আমি, বৈদেশিক নীতি তৈরি করেন বা নিরাপত্তা নীতি যারা, বা নিরাপত্তার কৌশল যারা ঠিক করেন, তখন তাদেরকে, তাদের আচরণ দেখে মনে হয়েছে তারা আসলে ভয়ের ভিতরে আছে। কেন? এখন আমি আমি এটাকে বিশ্লেষণ করছি এইভাবে, যদি আমরা ভারতকে যদি আসলে ভয় পাওয়ার কথাই আসে, এখানে কিন্তু আমি দুইটা জিনিস আছে। একটা হলো স্ট্রাকচারাল ডিসঅ্যাডভান্টেজ যেটা আমাদের আছে, আর একটা হচ্ছে দেশ হিসাবে আছে, যেটাকে বলা হয় বাংলাদেশ ইজ ওয়ান অফ দি মোস্ট এনসার্কেলড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আর দুই নম্বর হচ্ছে কিছু ভয় হলো তৈরি করা, মনের মধ্যে তৈরি করা, এবং এটা এভাবে তৈরি। এখন এটাকে কিভাবে এক্সপ্লেন করবো আমি? বাংলাদেশের যে স্ট্রাকচারাল ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে বাংলাদেশের চারিদিকে 3 দিকে ভারত আছে, বাংলাদেশের সমস্ত পানিগুলি আপস্ট্রিম থেকে আসে, বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যের 13-14 বিলিয়ন ডলারের বাণিজ্য আছে, বিভিন্ন রকম, এটা আমরা কিছু কিছু ব্যাপারে তাদের সাথে কিছুটা নির্ভরশীল। এবং আমি বলবো যে তারা পুরোপুরি নির্ভরশীল না। ভারত যদি আমাদের সঙ্গে ঠিকমতো আচরণ না করে, আমরা অন্য উৎসেও যেতে পারি। বাংলাদেশের যে আমাদের সাথে এখন যে নতুন যে একটা ব্যাকল্যাশ তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশের যত অপরাধী আছে, রাজনৈতিক এবং ফৌজদারি অপরাধী যারা, তারা সবাই ভারতে আশ্রয়প্রাপ্ত। তার মানে ভারত কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছে। ভারতের দাবি ছিল আমরা যেন ভারতের বিরুদ্ধে, মানে ভারতের অপরাধীদেরকে যেন আমরা আমরা আশ্রয় না দেই। এবং আমরা কিন্তু সেই কমিটমেন্টটা শেখ হাসিনা 17 বছর পুরো করেছে, কিন্তু এর বিনিময়ে কিন্তু সে কিছু পায় নাই। আচ্ছা, এখন কারসাজি কিন্তু ভয় যেটাকে আমি বলি, অথবা অথবা এটাকে বলবো আমি, ইট ইজ ম্যানুফ্যাকচার্ড, যেটা সেটা হচ্ছে, দেখেন বাংলাদেশ কিছুদিন আগে যে প্রধানমন্ত্রী বাংলাদেশ ভারতে ভিজিটে যাবে, এই জন্য
আমাদের কয়েকজন উপদেষ্টা ওই পারে গেলেন, এ ব্যাপারে আপনি আগে বলেছেন। তারা কি বলেছে? তারা কয়েকটা কমিটমেন্ট করে এসেছে। একটা কমিটমেন্ট হচ্ছে যে তারা নতুন সরকার বলেছে তারা যুক্তরাষ্ট্র, চীন বা পাকিস্তানের মতো কোনো দেশের নিরাপত্তা ব্যবস্থায় যাবে না। ভারতের ভূখণ্ডকে ভারতের স্বার্থে, মানে বাংলাদেশের ভূখণ্ডকে ভারতের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করতে দিবে না। ভালো কথা। কোন সার্বভৌম দেশ যখন আগে থেকেই ঘোষণা করে যে আমি কোনো নিরাপত্তার অংশীদারিত্ব অনুসরণ করব না, এবং ঠিক এই আচরণ, এটাকে বলা হয় পূর্ব প্রস্তুত আত্মসমর্পণ, অর্থাৎ প্রিএমটিভ সারেন্ডার। আমরা প্রিএমটিভ অ্যাটাক কথা শুনেছি, কিন্তু প্রিএমটিভ সারেন্ডার, দিস ইজ কল্ড প্রিএমটিভ সারেন্ডার। তো প্রিএমটিভ সারেন্ডার যখন আমাদের পলিসি মেকাররা, অ্যাডভাইজাররা যখন গিয়ে ওপারে করে, এবং সেই তার ম্যানিফেস্টেশনটা কি, এটা কোথায় কোথায় দেখা গেছে? এক, গত 15 বছরে কোনো নতুন জেট ফাইটার কেনা হয় নাই। এটা কিন্তু আমাদের আর কেউ না, স্বয়ং সেনাপ্রধান এটার ব্যাপারে উদ্বেগজনক মন্তব্য প্রকাশ করেছেন। তিনি প্রকাশ করেছেন যে আমাদের কোনো রিফাইনারি নাই, এটাও তিনি প্রকাশ করেছেন। তো এই যে প্রকাশটা উনি করলেন, এই প্রকাশটা করার উদ্দেশ্যে, তার মানে ভারত, আমরা এমন কিছু করব না যাতে ভারত বেশ মানে অখুশি হয় এবং আনকমফোর্টেবল ফিল করে। তার মানে আমাদের দেশের প্রতিরক্ষা বা আমাদের দেশের ক্রয় সিদ্ধান্ত আমাদের কৌশলগত প্রয়োজনে না, বরং আমাদের প্রতিবেশী কি খুশি হবে না না খুশি হবে তার উপরে ভিত্তি করে তৈরি হয়। তাহলে এটাকে আমি কি বলবো? এটা কি বলবো যে ভারত বিরোধী বা বাংলাদেশ পন্থী? আমি ভাই ভারত বিরোধী নীতি গ্রহণ করতে চাই না, আমি বাংলাদেশ পন্থী নীতি গ্রহণ করতে চাই, বাংলাদেশের স্বার্থে নীতি গ্রহণ করতে চাই। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের নিরাপত্তা যদি হুমকির মুখে থাকে, আমি এমন কিছু করি যার কারণে আমি বাংলাদেশ তার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, এইরকম অবস্থায় যদি আমি এরকম কর্মকাণ্ড যদি না করে মাথা নত করে থাকতে হয়, সেই কর্মকাণ্ড করি, তাহলে আমি এটাকে কি বলবো? আমি এটাকে বলবো এটা একটা ম্যানুফ্যাকচার্ড ফিয়ার। এবং এই ম্যানুফ্যাকচার্ড ফিয়ার কে তৈরি করেছে? আমাদের পলিসি মেকাররা, যারা প্রধানমন্ত্রীকে অ্যাডভাইস দেয়। আমাদের প্রধানমন্ত্রী নতুন, এই প্রথমবার সে সংসদে এসেছে, এই প্রথমবার সে দেশের শাসনভার গ্রহণ করেছে। তার মানে কিন্তু এই না, কোনো ভাই বিদেশে সারা বিশ্বে এই যে বালেন্দ্র, সে কি বহুবার কি সংসদে গেছে নাকি? সে তো বহুবার সংসদে যায় নাই। তার কি সাহসের মানে কোন কমতি আছে? তার দেশপ্রেমের কোন কমতি আছে? তার প্রত্যেকটা অ্যাকশন প্রমাণ করছে সে যা কিছু করছে তার দেশ এবং দেশের জনগণের জন্য। তো এই জন্য বলি যে আপনার যদি হৃদয়ের মধ্যে যে ডিপ ডিপ করে, ওটা যদি বাংলাদেশ না হয়ে অন্য কোনো শব্দ ডিপ ডিপ করতে থাকে, তাহলে তো আপনি আর দেশপ্রেমিক থাকলেন না। আপনি শুধু মুখেই দেশপ্রেমিক, বাট আপনার হৃদয়ে আপনার দেশপ্রেমিক না, এবং হৃদয়ে আপনি জনগণের পক্ষেও আপনি কিছু করবেন না। এটাই আমি এই ব্যাখ্যাটাই আমি এখন এই মুহূর্তে দিলাম। একটা কথা জিয়া ভাই, কথাগুলো আমি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি। সেনাপ্রধানের কথাটা আপনি টেনেছেন। একটা কথা আমি যদি আপনার কাছে জানতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন লালমনিরহাটের এয়ারপোর্ট রিওপেন, ওখানে চাইনিজ একটা এজেন্সি আসবে, তারা ওখানে এয়ারপোর্ট ওপেন করবে, ওখানে একটা স্কুল তৈরি করবে, মানে অনেক বিষয় নিয়ে তারা পরিকল্পনা করলো, এবং পাশাপাশি মংলা বন্দর নিয়েও, আমি ভুল বলছি, মংলা চিটাগং পোর্ট নিয়েও ওনারা কয়েকটা সিদ্ধান্ত নিল। হঠাৎ করে বাংলাদেশের সেনাপ্রধান বলে বসলো কোন করিডোর দেওয়া হবে না। আচ্ছা, যখন সেনাপ্রধান বলে কোন করিডোর দেওয়া হবে না, তখনও ভারতের কাছে আমাদেরকে 9টা করিডোর দেওয়া, এবং ওই করিডোর ব্যবহার করে লালমনিরহাটে ওইটা থানায় আক্রমণ করা হইল, এবং এই আক্রমণের সাথে বিএসএফ এবং র জড়িত। এখন একটা কথা, এটা কি সেনাপ্রধানের অজানা যে আমাদের 9টা করিডোর ভারতের কাছে দেয়া আমাদের সার্বভৌমত্বের হুমকি? ভারতের কাছে করিডোর দেওয়াকে উনি হুমকি মনে করে নাই, কিন্তু রোহিঙ্গাদেরকে আরাকানে বা বার্মায় ফেরত দেওয়ার জন্য একটা করিডোর দরকার জাতিসংঘের, এটা দেওয়ার জন্য ওনার ভীতির তৈরি হইল, ওনার দেশপ্রেম জায়গা গেল। এটা কি দ্বিচারিতা নাকি এটা বেশ্যাবৃত্তি? কোনটা? আচ্ছা, আমি আপনার সঙ্গে
হাসিন ভাই, আপনি আমার প্রশ্নটা শুনেছেন। আহ আমি আবার প্রশ্নটা আপনাকে করি। আপনার মাইক্রোফোনটা অফ। আচ্ছা, আপনার মাইক্রোফোনটা ওকে। আমি আমি শুনছি ভাই, আমি বলি জি বিষয়টা হলো, দেখেন আপনি যদি শুধুমাত্র আখাউড়া যান, যেই বড় রেলের করিডোর করছে আমাদের রেল লাইনে, আমি জানি না এত রিসোর্স কার জন্য করছি আমরা। আমরা যদি এটাকে অন্যভাবে ইউজ করতাম, চিন্তা চেতনা থাকতো, সেই চেতনা তো আমাদের নাই। আপনি তো এই 9টা করিডোরের কথা বলছেন। এই যে একটা করিডোর দেওয়া হয়েছিল, যে উন্নয়ন করার জন্য ভারতকে একটা জমি দেওয়া হয়েছিল মিরেশ্বরাইতে। জি চিন্তা করবেন, 900 একর প্লাস জমি। ভারত তখন সেনাপ্রধানরা কই ছিলেন? 3 ভাই প্রধান কই ছিলেন? ডিজে ভাই কই ছিলেন? এনএসআই কই ছিলেন? তাদের রিপোর্টটা কি? এটা লজ্জার, মানে আমি, আমার যায় না শরীরে। কিভাবে মিরেশ্বরাইতে এত একর জমি দিয়া দেশপ্রেম কোথায় গেল? আপনার তখন উদ্যোগ যথেষ্ট। সেনাপ্রধান হাসিন ভাই সেনাপ্রধান তখন একটা মন্তব্য করে নাই। কোনো সেনাপ্রধান করে নাই, আগে সেনাপ্রধানরা করে নাই, ওনারাও করেন নাই। আমার যদি মিরেশ্বরে যদি ইন্ডিয়ার জায়গা দেই, এদিকে সমুদ্র, অন্যদিকে হলো গিয়ে আপনি দেখেন রামগড়ের ওই রাস্তাটা, উদয় উদয় মানে সরাসরি রাস্তাটা কেটে দেওয়া যায়। কেউ কোনো চিন্তা করে নাই। সুতরাং আসলে এদেরকে সবাইকে একটা কি করা দরকার আমি জানি না। একটু কাউকে তো আমরা হয়তো মনে করেন 1/11 দণ্ড দিচ্ছি। আমি তো মনে করি মিরেশ্বরের জন্য এই ইএনসি বলে একটা জিনিস আছে, যার মানে জেনারেল, ওকে সব কটাকে ধরে জেলে ঢুকানো উচিত। তার দায়িত্ব পালন করে নাই। আর আপনি যা বলছেন আমি একমত, কোনো অসুবিধা নেই। আপনারা আগে দেশ, পরে অন্যটা। আপনি আপনি একটা তারপরে একা একা চিন্তা করেন ভাই, একা একা চিন্তা করেন। আহ লালমনিরহাটের 2টা থানায় আক্রমণ যখন হলো, আপনি কি জানেন বা দেশের তখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার কার হাতে? ওয়াকারের হাতে। আপনি কি জানেন এই 2টা থানার আক্রমণে একটা লোককে ওখানে গ্রেপ্তার করা হয় না? আচ্ছা, উনি এমন ভাবে ভোকাল হইলেন, উনি বিএনপির নেতাদেরকে ধৈর্য ধৈর্য শিখাইয়া দিলেন সবাই যেন সেনাপ্রধানকে সমর্থন করে, এবং প্রত্যেক বিএনপির নেতা তখন সেনাপ্রধানের গ্লোরিফাই করতেছে যে সেনাপ্রধান করিডোর দিবে না। ওয়ারাজ সরকার প্রধান তখন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাপ্রধান করিডোর দিবে না, ওয়ারাজ দেশের 9টা করিডোর ভারতের কাছে উন্মুক্ত। ওকে, হাসিন ভাই আপনার কথা শুনেছি। জিয়া ভাই শেষ। আপনার জি একটু একটু বাকি আছে। জি আপনারা হয়তো সবাই ভুলে গেছি, ছিটমহল বলে একটা জিনিস ছিল। জি এই ছিটমহল অবস্থাটা মানে খুব বেকায়দায় ফেলাই দিয়েছেন। অর্থাৎ সীমান্তের ওই পারে যে ছিটমহলগুলি ছিল বাংলাদেশি, সেইগুলিতে কিন্তু দেখা যেত তাদের বিতর্কিত ব্যক্তিরা এখানে আশ্রয় নিত। ইভেন আমার দেশের ভিতরে ওই ছিটমহলগুলি আশ্রয় নিত। কিন্তু সেই স্কোপটাও কিন্তু আমরা সহজ সমীকরণে মেনে নিয়েছি। বাট বিশাল একটা কৌশলগত জায়গা ছিল। সবই আমরা মানবো সরল বিশ্বাসে। কিন্তু যা করতেছে ভারতের মিডিয়া, দুঃখজনক। এটা আমাদের জনগণকে হতাশায় ফেলে, রাজনীতিতে তো আছেই, এটা নিয়ে ঘুরে কারণ ছাড়া। চন্দন নদীর ভয় প্যান নষ্ট হয়ে যায়। আমাদেরও তো কয়েকটা মিডিয়া থাকতে পারে কথা বলার জন্য, তারা বলে না কেন? ধন্যবাদ ভাই। আচ্ছা, আহ আমি এখানে আসি। আমার প্রশ্নটা, আমার মানে আগের জি প্রশ্নটা আমি অ্যাড্রেস প্লিজ করি। জি সেটা হচ্ছে যে আমি আমি জানি না আপনার কাছে এই মেসেজটা আসলে হাউ ফার ইট ইজ কারেক্ট। আই হ্যাভ ডাউট অন ইট, বা এটা অ্যাকচুয়ালি কতটুকু সত্য। বাট পাটগ্রাম বলে একটা পুলিশ স্টেশনে অ্যাটাক হয়েছিল, এটা আমি 2 জুলাই 2025-এ, এবং সেখানে অ্যাটাকটা হয়েছিল 2জন ক্রিমিনালকে ছিনিয়ে নেওয়ার জন্য। এটা বেলাল নাম আর একটা কি জানি নাম আর কি। বাট ওই ক্রিমিনাল গুলো কিন্তু পরে কিন্তু আবার কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল, এবং ওখানে 20 জন পুলিশ আহত হয়েছিল, এবং প্রায় 2 থেকে 250 জন লোক অ্যাটাক করেছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে পাটগ্রামের আপনাকে আপনাকে পাটগ্রামের যে attack- জিয়া জিয়া ভাই আপনাকে একটু আপডেট দেই। আহ পাটগ্রাম এবং হাতীবান্ধা যে 2জন মানুষকে গ্রেফতার করা হয়েছে, যে সোহেল 2জন রানা, মানুষের বেলাল আর সোহেল রানা, আচ্ছা 2 জন। তাদেরকে করা হয়েছে, তারা 2জনই ছাত্রলীগের অন্যতম নেতা, এবং এরা সবসময়
যতবারই বর্ডারে গোটাগুটি হয়েছে, যা কিছু হয়েছে, বিএসএফ নিয়ে তারা ভিতরে ঢুকা মারামারি ধরাধরি করছে এই দুইজন, এবং তারা চিহ্নিত, এবং তাদের কথা বলা হইল যে এই দুইজন এই কাজগুলা করে। তো তাদেরকে ছিনায় নেওয়ার জন্য থানায় আক্রমণ করছে, সেখানে বিএসএফ পার্টিসিপেট করছে, বিডিআর চুপ থাকছে, কারণ তাদের কাছে আমাদের বিডিআর না তো বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী এবং লালমনিরহাট জেলায় সুপারের সাথে আমি কথা বলছি, এসপি সাহেব থানায় আক্রমণ হয়, আপনি কি করছেন ওইখানে বসে? এসপি সাহেব আমাকে যে কথা বলছে, উনি যদি ওখানে থাকে এখন বিপদে পড়বে। স্বয়ং এসপি আমাকে বলে, ভাই অতীত সরকার এবং বর্তমান সরকারের যোগ সাজেশে যদি কিছু করা হয় তাহলে তো আমাদের চাকরি করা সম্ভব হবে না কমাতে গেলে। এবার আপনি বলেন যা বলছিলেন। না, আমি কয়েকটা ব্যাপারে আমি প্রথম কথা হলো যে করিডোর যে আপনি যেগুলি ছিল সেগুলি কিন্তু আপনার ইন্টারিম পিরিয়ডে কিন্তু এগুলি ফাংশনাল ছিল না। করিডোরস আর নট ফাংশনাল। সেকেন্ড হচ্ছে এই কথাটা আপনাকে কে বলছে? না, ফাংশনাল ছিল না এই জন্য বিকজ মোস্ট অফ দি ট্রেডিং ওয়াজ ক্লোজড। আমি আপনাকে এই জন্য আমি বলছি, এই কথাটা আপনাকে কে বলছে? আপনি আমাকে এই কথা বলছেন, আর বিডিআর এর মহাপরিচালক আমাকে সরাসরি বলছে কোন করিডোরই আমরা বন্ধ করি নাই, যে কেউ যেখান থেকে অ্যাক্সেস পাইতে পারে। আচ্ছা, আমি এটার সাথে চ্যালেঞ্জ করব না, কারণ সে তো অথরিটি, সো সে বলতে পারে এটা। বাট বাংলাদেশ এবং আরো একটা কথা আপনি কনফার্ম হয়েন যে আইজি বাহার আমাকে বলছে হ্যাঁ করিডোর সব ওপেন আছে, এবং আমি ওপেন এইভাবে বললাম, কেউ যে আমাকে যদি চ্যালেঞ্জ করে, বাহার বা বিজিবি, আই এম হিয়ার। আচ্ছা, একটা জিনিস হলো কি যে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে করিডোর খোলা এবং বন্ধ এই সিদ্ধান্তটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এবং এটার জন্য আমার মনে হয় না যে আমরা উই ক্যান ব্লেম অ্যাকচুয়ালি দি আর্মি চিফ। ভাই আমি আপনাকে বলি, আমি যেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বসা এবং যে করিডোর নিয়ে কথা বলে, আমি করিডোর দেব না, দিতে দেয়া হবে না, তারপরে আপনি তাকে ব্লেম করতে দিবেন না ভাই, এটা তো ডিফারেন্ট ইস্যু। আমি আসি সেই প্রশ্নটা, সেই জায়গায় আসছি, বাট আবার আই হ্যাভ গট লট অফ পজিটিভ সাইড অলসো। আমি আপনাকে একটা কথা বলি, ভাই সেটা হচ্ছে আমি একটা কথা বলি, আপনি আমারে সারাদিন পোলাও কিংবা বিরিয়ানি খাওয়াইছেন, এবং আপনি শেষে খাওয়ানোর পরে আমাকে যখন ডেজার্ট সার্ভ করলেন ওখানে একটু বিষ খাওয়াই দিচ্ছেন। আপনি আমারে ভালো কি খাওয়াইছেন আমার জানার দরকার নাই তো ভাই। না ফাইন, ঠিক আছে, বাট কথা হচ্ছে যে আপনি মনে করেন যে অ্যাকচুয়ালি আমরা যদি রোল ব্যাক করি, এটা শুধু জিয়া ভাই, এটা শুধু আপনার জন্য না, এটা শুধু কর্নেল হাসিনের জন্য না, এটা বাংলাদেশ সেনাবাহিনীর যে কোনো অফিসারের জন্য ডিফিকাল্ট ওয়াকারের পজিশনটাকে ডিফেন্ড করা। আপনারা কেন অযথা ট্রাই করছেন আমি জানি না, আমি অযথা ট্রাই করেন আমি জানি না। ব্যাপারটা না, আমি ট্রাই করছি না, ব্যাপারটা হলো কি যে ওয়াকারের পজিশন ক্যান অনলি ডিফেন্ড, ওয়াকার ক্যান অনলি ডিফেন্ড, রেস্ট অল নোবডি ক্যান, নোবডি এলস শুড ইভেন ট্রাই টু ডিফেন্ড। পয়েন্টটা হচ্ছে যে কতটুকু, ওয়েদার হাউ মাচ উইদিন হিজ পাওয়ার, মানে আমি কনস্টিটিউশনালি যদি আমি চিন্তা করি, বিকজ এখন তো সংবিধান একটা খুবই মানে একটা আপনি কি বলেন হট সাবজেক্ট, যেটা সবাই সেটা রেফার করে, তো আমি এই সুযোগে একটু রেফার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে মানে ওই সময় কতগুলি সিদ্ধান্ত আমি আমার ব্যক্তিগত তথ্যের উপর ভিত্তি করে জানি। সেটা হলো যে বাংলাদেশের যে ওই যে মিরসরাই জায়গাটা, এই জায়গাটার ব্যাপারে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত হয়েছে, এবং এটা তারা এটা কন্টিনিউ করবে না, এবং এখানে একটা সামরিক প্রতিষ্ঠান স্থাপন করা হবে, এই সিদ্ধান্তটা হয়েছিল। এখন এই সিদ্ধান্ত থেকে যদি বর্তমান সরকার সরে আসে, ইট ইজ কমপ্লিটলি দেয়ার রেসপন্সিবিলিটি। আমার মনে হয় না যে এটার জন্য আমি অ্যাটলিস্ট আমি লজিক্যালি আই ক্যানট ব্লেম ওয়াকারুজ্জামান ফর দ্যাট। জেনারেল ওয়াকারুজ্জামানকে আমি ব্লেম করতে পারি না। এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ারের ব্যাপারে আসি। ম্যাজিস্ট্রি পাওয়ারটা কখন আসলো? ম্যাজিস্ট্রি পাওয়ার আসছিল ল অ্যান্ড অর্ডার ঠিক করার জন্য। সেই ল অ্যান্ড অর্ডারের আর মিলিটারির যে ক্যাপাবিলিটি, মিলিটারি কিন্তু বাংলাদেশের সব জায়গায় যেতে পারে নাই। সুতরাং যদি বিডিআর যদি তার দায়িত্ব পালন না করে, এটা কিন্তু ওয়াকারকে এই দায়িত্ব আপনি ওয়াকারকে দিতে পারেন না।
আমি একটু বিডিআর ভাই, আমি জিয়া ভাই, উইথ ডি অল রেসপেক্ট টু ইউ, আই স্যালিউট ইউ, আই রেসপেক্ট ইউ এ লট, আপনি এবং হাসিন ভাই দুইজনকে। আপনি এখন যে কথাটা বলছেন এটা কি আমি একটু রেসপন্ড করি, এরপরে আপনি আপনার যা বলছিলেন। ম্যাজিস্ট্রেসি পাওয়ার, পুলিশরা যখন পালায়ে গেল, ৩১,০০০-এর মতো যখন পালায়ে গেল, তখন আলোচনা হইল ল অ্যান্ড অর্ডারকে নিয়ন্ত্রণ করার জন্য এই আপনাদের ভোটকা জাহাঙ্গীরের সহ বাহারকে সহ সবাইরে সহ বসছে। একটা কথা হইছে যে আমরা ২০-৩০,০০০ ৪০,০০০ ছাত্র আছে যারা আন্দোলন করছে, এদেরকে আমরা সবাই পুলিশে নিয়ে নেব এবং তাদেরকে আর্মিদের দিয়ে স্পেশাল ট্রেনিং করাইয়া ৩ মাসের মধ্যে মাঠে দিয়ে দেব। এগ্রিড। এই আলোচনা হইছে সেখানে। আমরা প্রস্তাব দিয়েছি ভাই, এটা, আমরা প্রস্তাব না, দিয়েছি। মজার কথা আপনার, আমাদের বর্তমান সেনা প্রধান যমুনায় গিয়ে সরাসরি বলছে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক। এই পুলিশ যেভাবে আপনারা নিতে চাইতেছেন আমি এটার বিরোধিতা করি। বাহার এটাকে চ্যালেঞ্জ করছিল যে সেনাপ্রধানরা বলছিল আমরা এটা করলে ভালো হবে, এবং সে ওয়াকারের একার চাপে এবং জাহাঙ্গীর আলম ডিজিএফআই ডিজি তার চাপে এবং আরো ৩ জন জেনারেলের চাপে ডক্টর মোহাম্মদ ইউনূস অনিচ্ছার সত্ত্বেও তাকে তাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিছে, এবং এই পাওয়ার শেষ করতে দেন ভাই, কে দিতে দেওয়া হয় না। আপনি কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার আগের দিন পর্যন্ত সে রিকোয়েস্ট করছে আর্মিকে কেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিছে, এটাকে সে ব্যালেন্সও করতে চাইছে অন্য আরেকজন লোককে এর মধ্যে ঢুকায়া, কিন্তু আর ব্যালেন্স করতে পারে না, কারণ ওয়াকারের ম্যানিপুলেশন শেষ পর্যন্ত থাকছে। আপনি যদি বলেন যে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার যখন পুলিশ মেইনটেইন করতে পারে না, টোটাল সাবজেক্টটাই ছিল ওয়াকারের ম্যানিপুলেশন, প্রত্যেকটা সাবজেক্ট। আচ্ছা, এই তথ্য আমার জানা নাই, সুতরাং এটার উপর আমি মন্তব্য করতে পারবো না। আমি একটা কথা বলি জিয়া ভাই, আমি একটা কথা বলি, আমরা স্পেসিফিক আলোচনায় আপনি একটা তথ্য আপনি জানেন, আমি একটা তথ্য জানি, আমরা কি করতে পারি, শেয়ার করতে পারি। এখন মজার একটা কথা কি জানেন, যারা ফর এক্সাম্পল ধরেন কোন একজন লোক না জেনে বা জেনে ওয়াকারের পজিশনটাকে ডিফেন্ড করে, আমি অনেক সময় তথ্য দিয়ে, দরকার হইলে আমি সঠিক তথ্য দিয়ে আমি বলি যে আসেন তাহলে এই বিষয়টা নিয়ে আমি আর আপনি ওপেন ক্যামেরার সামনে একেবারে চ্যালেঞ্জ করে আমরা কথা বলি, আমার কাছে এই তথ্য আছে, এই তথ্য আছে। সবাই এখান থেকে ছুটে যায় কেন জানেন, বলে কি ভাই যেহেতু আমার কাছে এটা নেয় আমি এটা নিয়ে কথা বলবো না। কি উচ্চ করেন ভাই, আপনি আগে যেটা বলছেন এটা ঠিক না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করছে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের যত অধ্যাদেশ বাধ্য হয়েছে ওয়াকারের জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে সবার যুদ্ধই খাইতেছে এই ওয়াকারের জন্য, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আঙ্গুল চুষা কইতেছে হোয়াট এ শেম দ্যাট আই হ্যাভ টু টেক অল দ্য ব্লেম। ওয়াকার নিতেছে না। এবং আরো একটা কথা, ডক্টর ইউনূস is liberty to talk about his ভাই, সে যখন ক্ষমতায় ছিল সে তো ওই লিবার্টিটা তখনও ব্যবহার করে নাই। আর আরো একটা কথা, এটা তো করলে তো ভাই ভালো ছিল, ওটা তো করলে জাতি বেঁচে যাইতো। ডক্টর মোহাম্মদ ইউনূস যেই মুহূর্তে দেখছে তাকে গভর্নমেন্ট রান করতে দেওয়া হইতেছে না, ওনার জায়গায় কর্নেল হাসিন মিলে আসতে করে প্রেস কনফারেন্স করে কইতো আমার এই কাজ করতে দেওয়া হয় না, দরকার নেই আমার প্রধান উপদেষ্টার পদ, আমি চলে যাইতেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা করে নাই, কেন করে নাই আমি জানি না, কেন করে নাই আমি জানি না, যেটা তার করা উচিত ছিল। সেটা তো আমারও, আমার কথা হলো যে উনি যদি কাজ করতে না পারে, ওনাকে যদি কাজ করতে না দেওয়া হয়, তাহলে তো ওনার কাজটা কি, উনি হি উইল এক্সপ্লেইন ইট টু পিপল। মানুষ তো তাকে দায়িত্ব দিছে, তাকে দায়িত্ব দেয় নাই। ভাই আর একটা কথা বলি, এই প্রসঙ্গটায় আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করি না। ডক্টর মোহাম্মদ ইউনূস যতবার বলছে আনুষ্ঠানিকভাবে এবং ব্যক্তিগতভাবে যখনই আসছে আমাকে কাজ করতে দেয় না, একেবারে ঠান্ডা মাথায়, ভাই আমার মুখ এমনিও ভালো না, আমি কিছু স্যার তাইলে আপনি কার বাল ছিটতেছেন ওই এনে বসা, ঠান্ডা মাথায়। কর্নেল হাসিনকে যদি প্রধান উপদেষ্টা বানানো হয় অথবা ব্রিগেডিয়ার জিয়াকে যদি অন্তর্বর্তীকালীন সরকার বানানো হয় এবং তাদেরকে যদি কাজ করতে দেওয়া না হয়, আমি তো জানি ঠান্ডা মাথায় কইব হেল উইথ ইট, আই এম ডান,
আমার এই পজিশনের দরকার নাই। Of course. I'm not going to stay for even a minute. আমি তো এক মুহূর্ত থাকবো না। ওকে, কারণ আমাকে এবার কাজ বলেন করে আপনি আমি যে কথাটা বলছি ভাই, এই সব কথার শেষে একটা কথা বলি। সবাই বলে আমি ওয়াকারের উপরে এতটা হার্শ কেন? একটা কথা জিয়া ভাই আপনাকে বলি, আমার এই টক শো আরেকটা লোক দেখে, খুব নিখুঁত ভাবে দেখে। এই লোকটার নাম বেনজির আহমেদ। আমি এই সাউয়ারপুতেরে কইছিলাম, সাউয়ারপুত তুই র্যাবের থেকে আইজি হইছিস, তোর এখন একটা সুযোগ হইছে দেশের জন্য কিছু করার, তোরে একটু ক্লিন করার। সাউয়ারপুত, তোর পাছায় বহু চর্বি হইছে, তুই এখন ভালো কাজগুলা কর। সাউয়ারপুতে হ্যাঁ পাছার চর্বি আরো বাড়াইছে, ভালো কাজগুলো আর করেন। আমি একটা কথা আপনারে কই, ওয়াকার আর্মির সাথে গাদ্দারি করছে 2009 সালের ফেব্রুয়ারিতে। গাদ্দারি। এই মাদারসানরে আমি বলছিলাম ওর শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা দিয়ে তুই আর্মি চিফ বস নাই, করে বানাইছে। এবার এইটারে তুই ভালোভাবে কর, ম্যানেজ কর, ওইরা তোর বদনাম গুলারে তুই ক্লিন করে ফেলা, নিজেরে ডিসঅ্যাসোসিয়েট কর হাসিনার কাছ থেকে, নিজেরে ক্লিন কর। তুই ওইখান থেকে জেনারেল প্রেরণ হইয়া বাইরে যা। ভাই এই কথা আমি কইছি, আমি বলছি তুই ওইখান থেকে জেনারেল প্রেরণ হইয়া তুই বাইরে যা, তুই ক্লিন। এখন আমার কথা না শুই না যদি নিজের গু নিজে মাথায় লেপে, ভাই সেখানে আর ডিফেন্ড করার কিছু থাকে না। আমি আপনার ওয়াকারকে আমি এই কথা বলছি, জিয়া ভাই, একজনের সাথে আবার কথা হইলো, আমি নামটা বললাম না, অন দা ঠাপ কথা হইছে, তারপরে সরাসরি এই 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 এই- এই কুতুবকে বলা হয়েছে, সাউয়ারপুত তুই বেলটা সাইডে যাইয়া ক স্যার আমার পুরো লয়ালটি আপনার কাছে, হেল উইথ ইন্ডিয়া, মরা লাগলে আমরা দুইজন একত্রে মরবো, চলেন আমরা দেশটারে গইরা যাই। আর একজনে আমারে সরাসরি কইছে, একজন আমারে সরাসরি কইছে, ভাই আমি ওপেন কইলাম, কেউ জন আমারে চ্যালেঞ্জ করে, ভারতীয় চুতমা রানী হাসিনা কইছে আমারে মাইরে ফেলাইবো। আর হাসিনার বইদের সবাই কইছে আমি তো তাহলে টিকে থাকবো না। ভাই কষ্টের কথা, এই যে আপনি কইছেন না যে ভারত যাতে অখুশি না হয় আমরা এই কাজটা করি, তাইলে ভাই তোমাদেরকে আর্মির ইউনিফর্ম পরে ওইখানে রেশন দিতেছে কেন, বেতন দিতেছে কেন, তোমার এত বাংলো দিতেছে কেন? সাউয়ারপুত, তুমি যদি ভারতকেই খুশি করো, যাও নর্তকীর ড্রেস পরে বর্ডারে গিয়ে তুমি নাচো, ভারত খুশি হয়ে যাইব। একটা কথা, আজকের আলোচনাটাকে আমি ডিফারেন্ট করতে নিয়ে সামনে যাই। জিয়া ভাই আপনি একজন শিক্ষিত, মার্জিত এবং দক্ষ পেশাদার একজন সৈনিক, হাসিন ভাই আপনিও। আমি বলছি সঠিক একটা সীমান্ত রক্ষা নীতির দ্বারা সবকিছু উল্টে দেয়া সম্ভব। আমি সবকিছু উল্টে বলে প্রো ইন্ডিয়ান পলিসিটার কথা বলছি। আমি এই কথাটা আপনাদের কাছে কতটা লজিক্যাল আর ইলজিক্যাল মনে হয়? এখন আমি এই কথাটা কেন বলছি, তাইওয়ানের স্বাধীনতার পরে তাইওয়ানকে টিকিয়ে রাখা ছিল কষ্টকর। মেইনল্যান্ড থেকে আলাদা হওয়ার পরে কঠিন অবস্থা তাইওয়ানের। তাইওয়ান ওই সময় টিকে ছিল একটা পলিসির উপরে, বর্ডার পলিসি। তাইওয়ান আজকেরও এক্সিস্ট করে একটা পলিসির উপরে। আপনি যদি স্টাডি করেন তাইওয়ানের বর্ডার পলিসি, আপনি আকাশ থেকে পড়বেন, ও মাই গড, ওই একটা পলিসি তাইওয়ানের এক্সিস্টেন্সকে আজ পর্যন্ত সেভ করতেছে। আমি মনে করি বাংলাদেশ যদি এ ধরনের একটা পলিসি অ্যাডপ্ট করে, বাংলাদেশেরও সবকিছু সেভ করা সম্ভব, দেশে স্থিরতা আনা সম্ভব। এই সাবজেক্টটার উপরে আপনার আগের স্টাডি আছে কি নাই আমি জানি না, কিন্তু একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কি মনে করেন কিনা যে বাংলাদেশের সীমান্তে আকাশ, স্থল, জল এফেক্টিভ পলিসি এই মুহূর্তে এক্সিস্ট করে? আপনি মনে করেন কিনা? জিয়া ভাই আপনি বলবেন না হাসিন ভাই বলবে?
না আমি যদি এটা আমার জন্য হয় আই ক্যান অলওয়েজ টক জি অ্যাবাউট ইট। প্লিজ, জি প্লিজ, আপনার কি বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে বলি যে বাংলাদেশের যে যে প্রথম কথা হলো যে আমার তো আমি এটা বলে নিই যে আমার সীমান্তরক্ষী বাহিনীতে আমার কাজের কোনো অভিজ্ঞতা নাই। কাজেই আমি এখানে হয়তোবা আইনগত বিষয়গুলি আমি তুলে ধরবো না। আমি বলবো আমি সামরিক কৌশলগত পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো যে বাংলাদেশের আসলে আপনার এই প্রশ্নটার উত্তর কিন্তু শুধুমাত্র সীমান্ত নিয়ে বললে চলবে না। সীমান্তর বাইরেও আরো অনেক কিছু আছে যেটা আমাদের প্রথম কথা একমত। হলো যে আমাদের যে সীমান্ত রিলেটেড যে ইস্যুগুলি তার মধ্যে একটা বড় ইম্পর্টেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সীমান্ত এবং সীমান্তের যে একটা আমি বলবো এরিয়া, আমরা যেটাকে মিলিটারিতে বলি এরিয়া অফ ইন্টারেস্ট। এই এরিয়া অফ ইন্টারেস্টের মধ্যে যে কোনো ধরনের সামরিক বা আধা সামরিক স্থাপনা তৈরি অথবা অ্যাকোমোলেশন, এগুলির ব্যাপারে কিন্তু দেশ হিসাবে, দেশ আমি বাংলাদেশ ভারত না, এটা যে কোনো দেশ, এটা যদি আজকে ভারত না হইতো, বাংলাদেশ না হইতো, এটা যদি এখানে যদি এটা মনে করেন যে জার্মানি হইতো আর তার তার বিপক্ষে যদি তার এটা এরকম একটা বিলিজেরেন্ট একটা বিগ নেইবার রাশিয়া থাকতো, তাহলে কিন্তু জার্মানিও কিন্তু এই কাজটাই করতো। কি করতো তারা? তারা সীমান্তের ওপারের যে গোয়েন্দা তথ্যগুলি তাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ছিল। এই গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের বাকি সব কর্মকাণ্ডকে সাজাতে হয়। আপনি যদি গোয়েন্দা তথ্য জানেন তাহলে কিন্তু আপনার হুমকি যেটা বা আপনার ঝুঁকি যেটা সেটা আপনি বুঝতে পারবেন। আপনি যদি আপনার ঝুঁকি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কি কি কাজ করতে হবে সেখানে। তো সীমান্ত নীতি কিন্তু সেই ওটার একটা অংশ। সীমান্ত নীতি একটা ইন্ডিপেন্ডেন্ট পলিসি না, এটা একটা পুরা আমাদের একটা জাতির আত্মরক্ষামূলক যে কৌশল হবে সেই কৌশলের একটা অংশ। সেই কৌশলের অংশ যদি আমি ধরে নেই, সীমান্তের ব্যাপারে আইনগতভাবে যে বর্ডার সিকিউরিটি ফোর্স বা আমাদের যে আপনার বিজিবি আছে, বর্ডার গার্ড আছে বা বিডিআর ছিল তৎকালীন, এই বিডিআর এবং বা বিজিবি এদের যে কি নীতি আছে এটা ওরাই ভালো বলতে পারবে। আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে যে আমি যদি দ্বন্দ্ব, আমার প্রথম কাজ হলো সীমান্তের ওপারের আমার গোয়েন্দা তথ্য দরকার এবং এটার জন্য আমাদের গোয়েন্দা সংস্থাগুলিকে ব্যবহার করতে হবে। আপনার গোয়েন্দা সংস্থাগুলি যদি এই ক্ষেত্রে তারা তাদের যদি পেশাগত দক্ষতা না দেখাতে পারে তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা কাজ মুখ থুবড়ে পড়ে যাবে। সুতরাং এই কাজটা হলো প্যারামাউন্ট ইম্পর্টেন্ট। এখন বিজিবির কিন্তু নিজের কিন্তু এই ধরনের কোনো গোয়েন্দা সংস্থা নাই, অথচ হওয়া উচিত ছিল এই ধরনের সংস্থা। তাদের যে গোয়েন্দা আছে তারা হলো অ্যান্টি স্মাগলিং গোয়েন্দা, সেটা কিন্তু আমাদের আত্মরক্ষার জন্য কাজ দেয়, এটা পিওরলি ইজ এ ডিফারেন্ট ফাংশন বিজিবি। তো বিজিবির কাজটা কি? বিজিবির কাজটা হলো নিজের আমাদের দেশের যে সীমান্ত, সেই সীমান্তের আপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত দিয়ে যেন কোনো অবৈধ মালপত্র এদিক ওদিক পারাপার না করে, এইটা। এর বাইরে কিন্তু তো এই নীতি দিয়ে তো আপনি সেই সীমান্ত রক্ষা, আপনি যে সীমান্তের রক্ষা বলছেন সেই সীমান্ত রক্ষার নীতি কিন্তু এটা না। সুতরাং এইখানে আমার মনে করি যে সীমান্তের যে অ্যান্টি স্মাগলিং পলিসি, এটার বাইরেও সীমান্তের আত্মরক্ষার পলিসিটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যে জিনিসটা আমি মনে করি এটা একটা সামরিক পরিকল্পনার অংশ, যেটা হয়তোবা সীমান্তে দেখা না যেতে পারে, কিন্তু এটার ব্যবহার বা এটার যে প্রয়োগ এটা কিন্তু আমাদের সবসময় আমাদের জানা থাকা প্রয়োজন। এটা সরকারিভাবে এটা বা আমাদের বই পুস্তক বা আমাদের নীতি, সমর নীতি, আত্মরক্ষা নীতি, প্রতিরক্ষা নীতি, নিরাপত্তা নীতি যাই বলেন না কেন তার ভিতরে কিন্তু এটা রিফ্লেক্টেড হইতে হবে। তো এটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি যেটা বলছেন তখনই কিন্তু আপনার কিন্তু অধিকারটা আপনি প্রতিষ্ঠিত করতে পারেন। আপনার যদি সেই ব্যবস্থা না থাকে তখন কিন্তু আপনি অধিকারটা স্থাপন করতে পারবেন না। সুতরাং সীমান্ত নীতি এবং যেটা নাকি পার্ট অফ ডিফেন্স, পার্ট অফ সিকিউরিটি, সেটা যেন আমাদের থাকে সেটা নিশ্চিত করতে হবে। যে ভাই আমি ক্লারিফাই করি নাই, আমি যখন তাইওয়ানের বর্ডার সিকিউরিটির কথা বলছি তার সাথে ওই রেগুলার অপারেশন না, চোরাকারবারি বর্ডারের দাঁড়ায় থাকা এটা বলি না, আমি ওই সিকিউরিটি এবং ওইটার কথাই বলছি, সার্ভিলেন্স এন্ড সিকিউরিটির কথাই বলছি। এখন আপনি মনে করেন কিনা বাংলাদেশে যেই সীমান্ত ফোর্স আছে যারা আছে, আপনি কি মনে করেন কিনা যে আমরা সার্ভিলেন্স এন্ড সিকিউরিটিতে আমাদের সঠিক একটা নীতি প্রণয়নের মাধ্যমে আমরা সীমান্ত রক্ষা করছি এবং
করার মতো অ্যাবিলিটি আমাদের আছে, আপনি এটা মনে করেন কিনা? না, অ্যাবিলিটি আমাদের আছে কিনা সেটা একটা অন্য ব্যাপার। প্রথম কথা হলো যে সরকারকে তো এটা চিন্তা করতে হবে যে এটা প্রয়োজন আপনার। আপনি যদি পাকিস্তানের কথা চিন্তা করেন, পাকিস্তানের কিন্তু সীমান্ত থেকে তারা দে হ্যাভ এ প্রিপেয়ার্ড ডিফেন্স, এবং পুরা অ্যাকর্ডিং টু দ্য ডক্ট্রিন, অর্থাৎ সেনা মানে ভারতীয়দের সামরিক নীতি অনুযায়ী যে তাদের যে সর্বোচ্চ ক্ষমতা সেটাকে মাথায় রেখে তারা কিন্তু সেখানে বাধা তৈরি করেছে, যেটাকে আমরা বলি অবস্টেকল। এই অবস্টেকল সিস্টেমটা হলো ন্যাচারাল অবস্টেকল এন্ড আর্টিফিশিয়াল অবস্টেকলের কম্বিনেশন দিয়ে তারা এই আত্মরক্ষা। তো আপনি যদি একটা দেশকে আপনি রক্ষা করতে চান এবং আপনি যদি দেখেন যে আপনার প্রতিবেশী আপনার প্রতি সুমনোভাবাপন্ন নয়, তারা শত্রু মনোভাবাপন্ন, কারণ আজ পর্যন্ত ভারত তাদের কোনো কাজে দিয়ে প্রমাণ করতে পারে নাই যে তারা বাংলাদেশের বন্ধু। তারা প্রতি মুহূর্তে বাংলাদেশকে একটা বিরূপ পরিস্থিতিতে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। পক্ষান্তরে বাংলাদেশ থেকে সমস্ত রকম সুবিধা তার যা যা দরকার তাই তারা করে নিয়েছে, এবং তারা সবসময় বাংলাদেশ থেকে নিরাপদ থাকতে চায়। বাংলাদেশ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা তারা করতে চায় না। বাংলাদেশের কোনো কর্মকাণ্ড যদি তাদের মাথা ব্যথা হয় তাহলে সেই কর্মকাণ্ড তারা করতে দেবে না, এবং এর জন্য বাংলাদেশকে কিন্তু পেমেন্ট মানে দে উইল হ্যাভ টু পে ফর ইট ইন ওকে ডিফারেন্ট ফর্ম। সুতরাং ওকে জিয়া ভাই, এটা হলো, শোনেন, এটা হলো কিন্তু এটা কিন্তু ইট ইজ নট এ ম্যাটার অফ এনিথিং এলস বাট কারেজ ওকে এন্ড দি নিড। এই ওকে দুটো জিনিস যদি না থাকে রাষ্ট্রনায়কের, তাহলে ভাই দেশের আত্মরক্ষা প্রতিরক্ষার কথা ভুলে যেতে হবে। ওকে, আপনার সাথে চমৎকার ভাবে বলেছেন হাসিন ভাই। এবার আপনার সাথে আমি একটা কথা আগে জিজ্ঞাসা করি। আপনি কি জানেন ইরানকে কোনোভাবে আমেরিকা দায়ী করতে পারতেছিল না কয়েকটা কারণে? কারণ ইরান প্রক্সি ফোর্স তৈরি করছে, যেমন ইয়েমেনে হুতিদের তৈরি করছে, লেবাননে কি জানি করছে, লেবাননেও তাদের হেজবুল্লাহ হিজবুল্লাহ আছে, হিজবুল্লাহ হেজবুল্লাহ আছে, তারা এইভাবে তৈরি করছে, এটা বলে প্রক্সি ফোর্স। এটা করার পিছনে একটা মাত্র কারণ, প্রক্সি ফোর্স যদি টার্গেট অ্যাচিভ করার জন্য ইরানের হয়ে যুদ্ধ করে, তাহলে ইরান সরাসরি যুদ্ধে অবতীর্ণ হইল না। তাইওয়ানে যখন স্বাধীনতার পরে বলা হলো যে আমরা চাইনিজ মেইনল্যান্ড থেকে আমাদেরকে অ্যাটাক করা হবে, তাইলে প্রথম একটা অপশন, তাইওয়ানিদের ট্রেনিং করাও, তাইওয়ানিদের বর্ডারে দাঁড় করাও, দাঁড় করাইলে তাইওয়ানিজরা ফাইট করবে চায়নার সাথে। কিন্তু তাইওয়ানিজ লিডাররা একটা কথা তারা বুঝলো যে ওই মুহূর্তে যদি তাইওয়ান নিরাপত্তার জন্য নিজেদেরকে এমন ভাবে ইনভলভ করে চায়নার এগেনস্টে, তাহলে ইকোনমিক্যালি তারা সাস্টেইন করবে না, তারা যে রেভলিউশনটা চাচ্ছে সেটা হবে না। তাইওয়ান তখন বলল ওকে, আমরা আমাদের সিকিউরিটি ফোর্স পরে দেখব, কিন্তু সীমান্ত রক্ষার ক্ষেত্রে আমরা আমেরিকার সাথে চুক্তিতে যাব। আমেরিকা কি করলো? তাদেরকে বর্ডার সিকিউরিটি দিল, যে বহিঃশত্রুর দ্বারা তাইওয়ান আক্রমণের মুখে পড়বে না। অর্থাৎ তাইওয়ানকে কেউ যদি অ্যাটাক করতে যায়, পুরো নিরাপত্তার দায়িত্বটা পড়লো আমেরিকার ঘাড়ে। এখন চায়না কখনোই সাহস করে নাই বর্ডারে আমেরিকানরা দাঁড়ানো যে আমরা তাইওয়ানরে গিয়ে অ্যাটাক করব। আমার কেন যেন মনে হয় চায়না, তাইওয়ান এবং জাপান এবং সাউথ কোরিয়া তারা একটা জিনিস চিন্তা করছে, আমাদের প্রক্সি ফোর্স দ্বারা আমরা সিকিউরিটি মেনটেন করব। ভারতের সাথে বাংলাদেশ সরাসরি যুদ্ধে যাবে সীমান্ত নিয়ে, আমি মনে করি না এটা বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত। কিন্তু বাংলাদেশের একটা প্রক্সি থাকা দরকার সীমান্তে, তাইলে বাংলাদেশকে সরাসরি ইন্ডিয়ার সাথে কোনো কনফ্রন্টেশনে যেতে হবে না। আমি বলি না আমেরিকার সাথে নিরাপত্তা চুক্তি করতে, আমি বলি না চায়নার সাথে করতে, আমি বলি না রাশিয়ার সাথে বা টার্কির সাথে করতে, কিন্তু বাংলাদেশের যদি একটা প্রক্সি ফোর্স জাপানের মতো, জার্মানির মতো, সাউথ কোরিয়ার মতো, তাইওয়ানের মতো বর্ডারে থাকে, এবং এটা যদি এফেক্টিভ হয় 110%, বাংলাদেশের 90% প্রবলেম ভারতের দ্বারা তৈরি, এই প্রবলেমগুলো আমরা বাইপাস করতে পারি। এই প্রবলেমগুলো থাকেন,
কর্নেল হাসিন, আমি যে কথা বলছি আমার এই কথার ভিতরে কোন সাবজেক্ট আপনার কাছে ধোঁয়াশাপূর্ণ কিনা নাকি ক্লিয়ার আমি যে কথাটা বলছি? ভাই আপনার সব কথা ঠিক। আমাদের নেতারা দেশপ্রেমিক না, আপনি কিছুই করতে পারবেন না। এই যে মনে করেন প্রথমবার আমি ঘুমাইলাম কেন, সেভেন সিস্টার লোকদের সাথে আমার একটু যোগাযোগ পেশাগত কারণে। আপনি যে ইস্যু বলতেছেন আমি এক এক করে আসি। আমার খেয়াল আছে 84-85 সালে বিডিআর একটা ড্রেস ছিল খাকি, আর্মিতে একটা খাকি ড্রেস ছিল যেটা আমরা বৃহস্পতিবার পরতাম সম্ভবত, হ্যাঁ। ওই একটা পোশাক পরে আমরা সীমান্তে চলে যেতাম। এই 2 ঘন্টার নোটিশের মধ্যে ডিপ্লয়েড, চানাক্কা পাড়া ভগবান টিলা আমার খেয়াল আছে। কিন্তু আমি আর্মি সরাসরি জয়েন করলাম বিডিআর এর সাথে। এখন সেই জিনিসটা এসে সাহেব কেটে দিচ্ছেন, এখন আমাদের অপশন নাই। আপনি যে কাজগুলি বলতেছেন তার আগে আমি কিছু ভাঙাই আসি কিছু জিনিস। আমার তো সীমান্ত ওরকম ভালো রাডার নাই, রাডার থাকতো কোথায় কি মুভমেন্ট হচ্ছে আমি কিচ্ছু জানি না। আমার এই যে সীমান্তে মানুষ মারা হয়, এই জন্য কোনোদিন আমরা মামলা করি নাই আন্তর্জাতিক কোর্টে, যে মানবতা বিরোধী অপরাধ। এই ইন্ডিয়া যখন চীনের সীমান্তে থাকে তখন লাঠি নিয়ে যুদ্ধ করে, আমার সীমান্তে সে গুলি ছোড়ে। একটা অসহায় লোককে তো আপনি গুলি ছুড়তে পারেন না, নিরীহ লোক, নিরীহ লোক। আমরা তো মামলা করি আপনার নাই। আপনার রাডার নাই, কিন্তু ভারতীয় তো 18টা না 19টা আছে ভাই। না সেটা থাকুক, সেটা আমি সেটা আসছে, সেটা আমাদের দোষ। বললাম না আমি নেতা, আমাদের লিডার। কালকে একটা টপিকের পরশুদিন আলোচনা হচ্ছিল ওই আপনাদের রূপপুর নিয়ে। পাকিস্তান বানাইছে 63-তে, রূপপুরে জায়গা অ্যাকোয়ার করছে, ফ্যামিলি কোয়ার্টার বানায় ফেলছে 71 সালের আগে। আমাদের নেতাদের এত বছর লাগছে খালি এটা শুরু করতে। তা আমরা কোন জায়গায় আছি? আমাদের নেতারা হলো সব গাদ্দার, ব্যক্তি স্বার্থ চিন্তা করে। আমি যে জিনিসটা আরো বলতে যাচ্ছি, আমাদের গোয়েন্দাটা এমনভাবে ডেভেলপ করতে হবে সীমান্তের উপরে সবকিছু আমার নজরদারি থাকবে। দেখেন, মুসলমান এলাকা, কে কমিশনার, কে মসজিদের ইমাম, কোনো কিছু আমরা জানি না। গোয়েন্দাদেরকে ব্যস্ত করা হয়েছে ক্ষমতায় রাখার জন্য। এই ডিজিএফআই সম্পূর্ণ ব্যস্ত কিভাবে ক্ষমতায় থাকবে আগামী 5 বছর, কারে ধরবে কারে মারবে, তাকে তো ব্যবহার করা হয় নাই। এনএসএ কে ব্যবহার করা হয় নাই। তারা জঙ্গি ন্যারেটিভ নিয়ে খুশি মনে কাজ করে গেছে। কিন্তু আমাদের অফেন্সিভ থাকার কথা ছিল। আমি আর পশ্চিম বাংলা তো একই ভাষাভাষী লোক, আমার তো আপারেন্ট থাকার কথা, সেটা কাজে লাগাই নাই, লাগানোর চিন্তা চেতনাও নাই আমাদের। আপনি বলছেন দেখেন মনে করেন তবলিগ, এই তবলিগ হুজুররা প্রতি বছর কারণ ছাড়া পশ্চিমবঙ্গ করিমগঞ্জে ঘুরে আসে, কত কাজে লাগাইতে পারতাম। আসলে মাথার মধ্যে থাকতে হবে দেশপ্রেম, ভালোবাসা, কেন করব। আর এটা আর মনে করেন ভাই, সীমান্তের মধ্যে নিয়ম আছে, কানুন যেগুলি আছে আমরা বাস্তবায়ন করতে পারি, এই তার কাটা বড় ফ্যাক্টর না। আমার দেশে যে অবস্থা আপনি যেটা বলছেন তাইওয়ান বা অন্যান্য দেশ ইরান, ওখানে সংখ্যা মানে এত ঘনত্বের লোক সীমান্তে বসবাস করে, জিজ্ঞাসা বলছে পাকিস্তানের ওই জিরো লাইন থেকেই মনে করেন ডিফেন্স করা, কিন্তু আমাদের সম্ভব না। সারও জানে এই চৌগাছা এলাকায় ও এমন ভাবে বিল্ডিং উঠেছে, আমাদের এই যুদ্ধ করতে কষ্ট। আর্টিফিশিয়াল না ন্যাচারাল কোনটা আবার যে অবস্থা, অর্থাৎ আমাদের কোনো প্ল্যানিং নাই। সীমান্তের ডিফেন্সের কোনো প্ল্যানিং আমাদের নাই। আমরা ইচ্ছা মতো রাস্তা বানাইছি যাতে ইন্ডিয়া আসতে পারে, চোরাই কারবারি আসতে পারে, উদ্দেশ্য প্রণীত। আপনি মনে করেন যে ট্রেন লাইনটা করলেন কার জন্য? ইন্ডিয়ার জন্য। আপনার দেশপ্রেমী তো নেতাদের। পাকিস্তানে গালাগালি করি, পাকিস্তান দেখেন রূপপুর বানাইছে কবে? 63-তে। আর আমরা কত গাদ্দার, আমরা দেশপ্রেমী করি নিজেদের। তা আমি মনে করি ভাই, আপনি যে কথা বলছেন সেটা এরকম। গতকাল দেখতেছিলাম একটা মাছ ধরে খাওয়ার পরে আটকে গেছে, মারা যাওয়ার মতো অবস্থা। তো লোকরা যাই তাকে উদ্ধার করছে, একটা কাঁটাওয়ালা মাছ তার এখানে ফুটা হয়ে গেছে, বহু কষ্টে তাকে উদ্ধার করছে। আমাদের অনেক স্কোপ আছে। আজকে দেখেন মণিপুর নিয়ে কি বেদালায় আছে, এদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছে মণিপুর। আমাদের নির্বাচন, আমাদের প্রধান বিচারপতি ছিল সিনহা, উনিও মণিপুরি। আমরা তো চিন্তা করি না কিভাবে কাজে লাগাবো অ্যাসেট গুলি। আমরা করব না, বাট তুমি করলে আমি এটা করব। ভারতকে এই মেসেজ দিতে পারি না, ওই চন্দন নদীর কথায় আমরা ভয় পেতেছি। আমাদের যে সামর্থ্য রিসোর্স আছে, উই ক্যান ডু এভরিথিং। আমাদের তো গ্রাউন্ড আছে। আমি পার্বত্য চট্টগ্রামে আমরা ডিপ্লয়েড আর্মি সেই 75 থেকে এই ভারতের অত্যাচার অনাচারের জন্য। আমাদের কোনো নেতা বলছে কোনোদিন ভাই হিলটেসে এত কষ্ট এইসব ভারত দায়ী? আপনার খালি খালি তারেক সাহেবের দোষ কেন? আগের নেতারা কি করছে?
যা করা হিলটেক্সের জন্য শহীদ জিয়া করছে, রোহিঙ্গাদের জন্য যা করা দরকার সব শহীদ জিয়া করছে, বাকি সব অপদার্থ। না হলে তো ভাই কানে ধরে ঘোরানো যায় ভারতকে এই বর্তমান পরিস্থিতিতে। কি অবস্থা আমি কি বলবো, কিছুই বলার নাই। আমার কথা হলো আমাদের অনেক স্কোপ আছে, আমাদের ভীষণ পরিষ্কার করতে হবে, কিন্তু আমরা এটা করি না, ক্লোজ ডোর মিটিংও করি না, আমাদের নেত্রীরা সব অনুমতি নিয়ে করে হাসিনা ভারত থেকে, যার জন্য আজকে এই অবস্থা। বাট সবই সম্ভব, আপনি যা চাইছেন আমরা 10 গুণ বেশি করতে পারবো তাই মনে হচ্ছে। আমরা ওই ইরানের চেয়ে ভালো করতে পারবো। প্রক্সি ওয়ার কে দিব, ওরা করবে প্রক্সি ওয়ার। আজকে মানে মণিপুর যুদ্ধ করতেছে, আমার মনে করেন আমার একটা স্টুডেন্ট বাইরে গেল, বেঁচে গেল। আজকে যদি মনে করেন এই ত্রিপুরাতে এই ঘটনা বাদে, তার তো দাবি ন্যায্য, তারা স্বাধীন রাজ্য ছিল, স্বাধীন রাজবংশ ছিল ত্রিপুরাতে, মণিপুর, তারপর মনে করেন এই মিজোরাম। এটা তো আমার পারপাস সার্ভ করবে। নিজের দেশে তো ওরা বিপদে থাকবে ভারত। আমরা পশ্চিমবঙ্গকেও ইনভেস্ট করতে পারি নাই। ৭১-এর আগে আমাদের ইপিআর ছিল যারা বাঙালি, ৭১-এর আগে আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, পশ্চিমবঙ্গ দাদা বাবুরা আমাদের মতোই জনসংখ্যা ছিল, কিন্তু তারা এখনো তারা বেঙ্গল রেজিমেন্ট নাই, ইপিআর নাই। আজ আমার সীমান্তে যদি বাঙালি ইপিআর থাকে, বাঙালি বিএসএফ থাকে, মারামারি হবে না। এই দাবিটা করলে নিজেদের লোক চাকরি পায় পশ্চিমবঙ্গের, এই জিনিসটা পশ্চিমবঙ্গ বোঝে না। আমি বহুবার দেখার চেষ্টা করছি, তোমরা কেন ইপিআর নিচ্ছ না, কেন বেঙ্গল রেজিমেন্ট বানাচ্ছ না বাঙালি জনগণ দিয়া, তারা বুঝে না। তো এখন দেখেন, দোষ তো সবারই আছে, আমাদের এইগুলি কাজ তো গোয়েন্দাদের কাজ, জিয়া স্যাররা জ্ঞানী মানুষ, গবেষণা করে, ওনাদের কাজ, আমরা মাথা মোটা লোক। কিন্তু কিভাবে প্রসেস হবে কেউ চিন্তা করে না। আসলে আমরা নাক চুবানি খাওয়াইতে পারি ভারতকে, এই অপদার্থ লোকদের জন্য আজকে আমাদের এই অবস্থা। হাসিন আমি ভাই, মনে করি পুরো দেশের জনগণ ইরান বলেন ভাই, এখন আমি আপনাকে সরকার আমি যদি আপনাকে ডাইনাম করে কোনো লাভ নাই। আমি আপনাকে যে কথাটা বলছি, আপনি একটা কথা বলছেন যে আওয়ামী লীগ করে নাই কেন, তারেক সাহেবের দোষ দেন কেন। রাজনীতির প্রোটোকলটা কি? আমার আগের সরকার এটা করে নাই, আমি এটা করব, I'll become successful, I'll become more popular than other government. এখন হাসিনা যা করছে, আপনি কি মনে করেন না বর্তমান সরকার তার চেয়ে আরো ব্যাডলি পারফর্ম করতেছে? এখন আওয়ামী লীগের লোকজনরা সেমিনার কইরা করতেছে আমেরিকার মতো জায়গায়, বাংলাদেশের মতো জায়গায়, আওয়ামী বুদ্ধিজীবীরা বলতেছে যে হাসিনার আমলে এত লোডশেডিং হয় না, হাসিনার আমলে এত চাঁদাবাজি, এত আইন ভঙ্গ, এত নেকেডলি হয় না, এত স্বজনপ্রীতি হয় না। আপনি নিজে চিন্তা করে দেখছেন কোন পর্যায়ে গেছে। বিসিবির মেম্বার করবে আমির খসরুর পোলারে, সালাউদ্দিনের পোলারে, ববি হাজ্জাজের বউরে, আর আব্দুল্লাহ আল মিন্টুর পোলারে ওইখানে বানাইছে মেম্বার আব্বাসের ডারে, ছেলে আব্বাসের ছেলে। আব্বাসের এখন ছেলে একটা কথা কই হাসিন ভাই, আগে মনে করত ইন্ডিয়ানরা যে রাজতন্ত্র বোধহয় শুধু জিয়া পরিবার আর মুজিব পরিবার। এখন দেখা গেল আমির খসরুরের পরিবারও রাজ পরিবার, ছাউয়ার পরিবারও রাজ পরিবার, আব্দুল আবাল মিন্টুও রাজ পরিবার, বরখত কাব্বাসও রাজ পরিবার। সব তো রাজ পরিবার রে ভাই। বাংলাদেশটারে খাঁটি বাংলায় উক্তি মারার জন্য এসব রাজ পরিবার প্রত্যেকদিন জন্মায়। ওই যে কক্সেস বাজারের বদি আছে না, সেও রাজ পরিবার। এবং এই সালাউদ্দিনের জন্য প্রদীপের ফাঁসিটা হবে না, প্রদীপকে ছেড়ে দেওয়া হইতেছে, চিন্তাই করেন না। ওসি প্রদীপকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা হইছে, তারা ছেড়ে দিবে, তার ফাঁসি টাসি হবে না। না, এটা হবে, বকওয়াস। এটা ইনশাল্লাহ হবে, এটা হবে না। আপনি ভাই ওসি প্রদীপের ফাঁসি লিখিত হবে নেন, তারা না, এই পরিস্থিতি একটা জায়গায় মানবো না ভাই। যাই হোক, আপনি আর আমি ওই না মানলে আপনারে ভাই, ভাই সরকারি আপনারে হাসিন ভাই, আপনারে আর আমারে বা ব্রিগেডিয়ার জিয়ারে গুলি কইরা গাড়ির মধ্যে কোন জায়গায় ফালায় থইব, পরো প্রদীপরে বাঁচানোর মতো শপথ আমির খচ্চর এবং সাউয়া নিছে। আপনি আর আমি কিচ্ছু করতে পারবো না। আচ্ছা, যে কথাটা আমি বলছিলাম, আমি জিয়া ভাই আপনার কাছে ব্যাক করি।
এই মডার্ন ওয়ারফেয়ারে প্রক্সি ওয়ারটা কেন জানি আমার মনে হইতেছে এফেক্টিভ। প্রক্সি ওয়ারটা কেন যেন আমার মনে হয়েছে শুধু এফেক্টিভ না, বেশ এফেক্টিভ। Absolutely. ইউক্রেনে প্রমাণ হয়েছে, মিডল ইস্টে প্রমাণ হয়েছে, আমাদের সীমান্তে কেন যেন আমার মনে হয় বাংলাদেশ সরাসরি ভারতের সাথে ইনভলভ না হইয়া যদি একটা প্রক্সি কিছু দাঁড় করায় আমাদের সীমান্তের জন্য, আমাদের দেশের জন্য, কেন যেন আমার কাছে বেশি এফেক্টিভ মনে হয়। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? হ্যাঁ, আমি তো এটা তো আপনার কি বলবো, আমি এটা নিয়ে কিন্তু বেশ আরো প্রায় 15 দিন আগে আমি রিসার্চ শুরু করেছি যে আমরা ইরানের যে প্রক্সি ওয়ারের যে সাকসেস এবং অ্যাসিমেট্রিক ওয়ারের যে সাকসেস, এই সাকসেসটাকে আমরা রিমডেলিং কিভাবে করতে পারি। আমাদের এখানে কিন্তু প্রক্সি ওয়ারের কিন্তু ইরানের যে অ্যাডভান্টেজ এবং যে ক্যাপাবিলিটি আছে সেটার তুলনায় আমরা একেবারে শিশু বলতে পারেন। কিন্তু আপনার কনসেপ্টটা যদি মাথায় থাকে তাহলে কিন্তু আপনার অনেক কিছু করার আছে। আচ্ছা, বাংলাদেশের খালি একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশ কোনো যুদ্ধ শুরু করবে না, ইরানও কিন্তু কোনো যুদ্ধ শুরু করে নাই, তাদের উপর কিন্তু যুদ্ধ চাপিয়ে দেওয়া আছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হবে যে আমরা কোনো যুদ্ধ শুরু করব না, কিন্তু কেউ যদি যুদ্ধ শুরু করে তাকে নিশ্চিত করতে হবে যে তার এটা শেষ করার সক্ষমতা আছে কিনা। আমরা সেই দেশ হিসাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে চাই। এবং এই ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু মনে করি যে আমাদের বিশেষ করে কোনো রকম অতিরিক্ত খরচ ছাড়াই আমাদের কাছে যে রেডিলি অ্যাভেলেবল যে রিসোর্স আছে সেটা দিয়ে কিন্তু আমরা ইরানের এই প্রতিরোধ মডেল, যেটা আর কি আমি বলবো যে রেজিস্ট্যান্স মডেল, ইরানকে কিন্তু বলা হচ্ছে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। তো এই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সে কারা আছে? ইরান আছে, হিজবুল্লাহ আছে, হুতি আছে, হামাস আছে। তো এই যে সব অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, সেই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? প্রথম কথা হলো যে আমাদের যে সেন্ট্রালাইজ কমান্ড আছে, এই যে অল কামিং ফ্রম ঢাকা, এই জিনিসটাকে আমাদের রিস্ট্রাকচার করতে হবে এবং আমাদের এক ধরনের ইন্ডিপেন্ডেন্সি দিয়ে দিতে হবে। এবং আমাদের আমি যে কথাটা বলি সবসময় যে আমরা একটা ডেটারেন্স ক্রিয়েট করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। এখন ডেটারেন্সটা কিভাবে? ডেটারেন্সটা কিন্তু এই না যে আমরা তাদেরকে পরাজিত করতে চাই। ডেটারেন্সটা হলো এইটা যে তারা যদি কোনো কারণে আমাদের সঙ্গে কোনো ধরনের এরকম যুদ্ধ শুরু করে, তাহলে এই যুদ্ধটা তাদের এত কস্টলি হবে যে যেন তারা এর থেকে বাধ্য হয়ে সরে যেতে আর কি। সেটাই হবে অ্যাকচুয়ালি ওইটাই হলো আমাদের উইনিং অবজেক্টিভ। প্রত্যেকটা যুদ্ধের কিন্তু জেতার জন্য কিন্তু মাটিও দখল করার দরকার নাই, ভূমিও দখল করার দরকার নেই, ব্লকেডও দরকার নেই, কিছুই দরকার নাই। আপনাকে ইকোনমিক্যালি ওই যুদ্ধটাকে অত্যন্ত ব্যয়বহুল করতে হবে। এটাই হলো আমাদের টেকনিক। তো এইটার জন্য যেটা করতে হবে সেটা হলো আমাদের ম্যাস বলে আমি একটা ব্যাপার যেটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে যে আমাদের একটা বিরাট জনসংখ্যা আছে, 10 মানে 1,60,60,00,000 আমাদের প্যারামিলিটারি ফোর্স আছে, যারা অলরেডি এনলিস্টেড অ্যাজ গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং আনসার বাহিনী। সারা পৃথিবীতে কিন্তু আমরাই হলো হাইয়েস্ট প্যারামিলিটারি ফোর্সের মানে আমাদের আছে, আর কারো নাই কিন্তু। তো এইরকম একটা দেশে এইরকম একটা জনগোষ্ঠী এবং এগুলি সব হলো আমরা কিন্তু একটি ইয়াং নেশন মানে আমাদের যে প্রধান জনবল তাদের বয়স কিন্তু তারা 50% হলো, 50 to 55% হলো আমাদের সক্ষম লোক, অর্থাৎ তাদের বয়স হলো 18 থেকে 35 বছরের মধ্যে। এইরকম একটা দেশের কিন্তু যদি আমরা সবাইকে একটা বেসিক ট্রেনিং এর মধ্যে রাখি, আমরা কয়েক দিনের মধ্যে আমরা 6 থেকে 7 কোটি যোদ্ধা আমরা তৈরি করতে পারি। এবং এই পরিকল্পনা যদি সরকারের যারা নীতি নির্ধারক, এই জন্যই আমি বলি ভাই, রাষ্ট্রনায়ক হওয়ার জন্য ইউ নিড দ্যাট ভিশন, যে আমার ভিশনটা কি, আমার স্ট্র্যাটেজিটা কি, আমি কিভাবে আমার যারা প্রতিপক্ষ তাদের কি ক্ষমতা, আমার কি ক্ষমতা, আমি সেটা কিভাবে ম্যানিফেস্টেশন করবো বা সেটা কিভাবে দেখাবো, এই জিনিসটা কিন্তু। সেকেন্ড হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই কথাটা কিন্তু আমি আবার বলতে চাই না, একটা ক্রেডিবিলিটি বলে একটা শব্দ এই যুদ্ধক্ষেত্রের যে কৌশলে আছে। তো ক্রেডিবিলিটি হলো, এটার মানে হলো যে আপনি যদি আপনার উপরে যদি কোনো আপনার প্রতিপক্ষ যদি আক্রমণ করে, সেই আক্রমণটাকে আপনি সহ্য করে
আপনি আবার তার উপরে প্রতি আক্রমণ করার ক্ষমতা রাখেন। এই ক্ষমতা রাখাটাকেই বলা হয় ক্রেডিবিলিটি। তো বাংলাদেশের কিন্তু সেই ক্রেডিবিলিটি অর্জন করতে হবে। সেই ক্রেডিবিলিটি অর্জন করার জন্য আপনার দরকার সাস্টেনেন্স, অর্থাৎ আপনার নিজের রিসোর্স থাকতে হবে। সেকেন্ড হলো এই রিসোর্স থেকে আপনার যখন আপনি যুদ্ধ শুরু হলে বা এই ধরনের কোনো পরিস্থিতির মুখে পড়লে আমরা যেন আমাদের রসদ আমরা নিজেরাই তৈরি করতে পারি এবং আমাদের নিজেদের ভিতর থেকে জোগাড়, এবং আমরা যদি নিজেদের না থাকে তাহলে আমার স্টক পাইলিং করতে হবে। স্টক পাইলিং করতে হবে খোলা জায়গায় না, এমন একটা জায়গায় যেখানে আপনি খুঁজে পাবেন না। বাংলাদেশে কিন্তু বাংলাদেশকে বলা হয় ডিফেন্ডার্স প্যারাডাইস। আমরা ছোটবেলা থেকে এটাই পড়ে শুনেছি ডিফেন্ডার্স প্যারাডাইস কেন। ইভেন মানেকশ ডিসেম্বরে কেন যুদ্ধ করতে আসলো, কারণ বানেকশ প্রাইম মিনিস্টার ইন্ডিয়াকে বলেছে দ্যাট বাংলাদেশে ইউ ক্যানট কন্ডাক্ট এনি অপারেশন ডিউরিং আদার দ্যান দি উইন্টার পিরিয়ড। তার মানে এই যে বর্ষাকালটা এটা কিন্তু আমাদের জন্য একটা স্বর্গ। সুতরাং আমরা আমাদের যে টেরেইন ফিচার এবং আমাদের যে ডিফেন্ডিবিলিটি যে সমস্ত জায়গা আছে সেই জায়গায় যেন আমরা আমাদের সেই স্টক পাইল করতে পারি, এবং এটা এত নিরাপদ থাকতে হবে যেন সাধারণ বাংকার বাস্টারের মতো কিছু, যদিও আমাদের প্রতিপক্ষের বাংকার বাস্টার নাই, বাট এটা তারা তৈরি করতে কতক্ষণ, এটা কেউ যদি কোনো দেশ যদি সে টেকনোলজিক্যালি বা সে যদি আগাতে চায় তাহলে আপনাকে কিন্তু এটাকে বলা হয় ইন্ডিজেনাস টেকনোলজি। এই ইন্ডিজিনিয়াস টেকনোলজিকে আপনি ব্যবহার করতে হবে। বাংলাদেশে কিন্তু প্রচুর ট্যালেন্ট আছে, যারা এখনই আপনি একটা মিশন নেন আপনি দেখবেন সেই ট্যালেন্ট সব এগিয়ে আসবে। কিন্তু আমাদের নেতা নাই, আমাদের তো ওই নেতা নাই, ওই নাই যারা দেশকে এই জায়গায় নিতে চায়। আমাদের দেশে ওই আর্মিও নাই যে আর্মি ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নিতে পারে, কারণ সঠিক সিদ্ধান্তের সময় তারা প্রধানমন্ত্রীর পাশে বসে থাকে হায়দ্রাবাদ হাউসে। 2017 সালের 8ই এপ্রিল আপনি ব্রিগেডিয়ার জাকিব ভাই, আই ডোন্ট লাইক টু কম্পেয়ার দ্যাট পিরিয়ড উইথ নাও। আমি ওইটাকে দ্যাট চ্যাপ্টার ইজ এ ফরগটেন চ্যাপ্টার। উই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু, আমরা ওখান থেকে শুধু আমরা আমাদের লেসন নিতে পারি হোয়াট উই শুড নট ডু, এর থেকে বেশি কিছু আমাদের নেওয়া নেই এখানে। জিয়া ভাই, আপনি ওই চ্যাপ্টারে যাইতে চান না, কিন্তু ওই পলিসিটা স্টিল এক্সিস্ট করে এবং ওই পলিসিটা এখনো অ্যাক্টিভ। হ্যাঁ, সেটা আমি ডিবেট করছি না, বাট পয়েন্টটা হচ্ছে, শোনেন আমি আপনাকে বলি, আমাকে একটু 1 মিনিট টাইম দেন। আমি কিন্তু 100% কনফিডেন্ট প্রেজেন্ট লিডারশিপ হ্যাজ চেঞ্জ দেয়ার পজিশন। আমি আপনাকে এইটুকু বলে রাখলাম, আর কিছু বলতে চাই। আমি আপনার সাথে আমার কাছে খুব স্পষ্ট আমার ধারণা আছে এবং আমার তথ্য আছে। প্রেজেন্ট লিডারশিপ হ্যাজ চেঞ্জ দেয়ার পজিশন ফ্রম দেয়ার এন্ড দে আর নট এনিমোর সাবসার্ভিয়েন্ট। খালি আমি আপনাকে এইটুকু বলে রাখলাম, স্টেট লিডার মে ডু সামথিং রং বাট দ্য মিলিটারি লিডার্স উইল নট ডু সামথিং রং। আমি আপনাকে এইটুকু বললাম। আর আপনি আপনার মিলিটারি লিডারদের সাথে যে কনফিডেন্স, আমি যদি আপনার সাথে এটা একমত হইতে পারতাম আমার চেয়ে খুশি কেউ বেশি হইতো না। আর আপনার জন্য আমি বলছি, আপনারা মিলিটারি লিডারশিপ যারা আপনাকে এতটা কনফার্ম করছে, দে আর লাইং অর দে আর আউট অফ টাচ। আমি আপনাকে যে কথাটা আমি বলতেছি, ভাই ঠিক আছে, উই এগ্রি টু ডিসএগ্রি, জিয়া ভাই। I accept, but I have full confidence. Okay, I don't ভাই। এখন এই স্ক্রিনে এক ভদ্রলোক একটা প্রশ্ন করছে, আমি চাচ্ছি হাসিন ভাই এবং আপনি এই প্রশ্নটার জবাব দেন। এক ভদ্রলোক বলছে that those that support Pakistan, they are called Rajakar, but those that support India openly, what they call? Bhajakar. They're actually রাজাকার শব্দ তো মিনিং করে না, আমরা এটাকে নেগেটিভ মিনিং করি, বাট তাদেরকে বলতে দালাল, ভারতীয় দালাল, পরিষ্কার না। ভাদা they are known as ভাদা। আমরা কি এই দালাল যদি বলেন পশ্চিমা বিশ্বে ব্রোকার শব্দটা পজিটিভ অর্থে ব্যবহার হয়, তাহলে তো আমরা তাদেরকে ইজ্জত করলাম রে ভাই। এখন তাইলে আমরা অন্য একটা কইতে পারি ভাই, আমরা কি এইটা বলতে পারি না যে ইন্ডিয়ান স্লেভ, ভারতের কৃতদাস?
একটু চিন্তা করে দেখেন আমার কথাটা, ভারতের না না, কৃতদাস। আচ্ছা, এটা বলতে কোনো অসুবিধা নাই, ওকে। বলতে কোনো এখন অসুবিধা আমি নাই। যে আমি ভাই, আজকের যে আমার আমি আজকের যে কথাটা এখন আসতে চাচ্ছি, এই কথাটা হচ্ছে এই যে আমি আজকের ভারতে আমাদের বাংলাদেশের সীমান্ত রক্ষা নীতির সাবজেক্ট আমি এই জন্য টানলাম। আমার ফাইনাল সাবজেক্ট ফেব্রুয়ারি মাসের 9 তারিখে বাংলাদেশ আমেরিকার সাথে একটা রেসিপ্রোকাল কমার্স এগ্রিমেন্ট করছে, এবং এই কমার্স এগ্রিমেন্টে 32 পেজের একটা কমার্স এগ্রিমেন্ট। একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, এই প্রথম বাংলাদেশ বিশ্বের অন্য কোনো একটা দেশের সাথে চুক্তি করছে। এই চুক্তিটা সব জায়গায় অ্যাভেলেবল, যে কেউ এই চুক্তিটা দেখতে পারে, যে কেউ এই চুক্তিটা পড়তে পারে। ওয়ারাস ভারতের সাথে গত 54 বছরে হাজার হাজার চুক্তি হয়েছে, শয়ে শয়ে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে, একটাও ভিজিবল না, একটা চুক্তি অথবা এমওইউ ভিজিবল না। আচ্ছা, এখন এই যে 32 পেজের একটা রেসিপ্রোকাল বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এইটাকে ক্যান্সেল করার জন্য ভারতীয় কৃতদাসরা রাস্তাঘাটে অলরেডি স্লোগান তৈরি করেছে। প্রত্যেকটা টকশোতে বলা হচ্ছে যে এটা দাসত্ব চুক্তি, প্রত্যেক টকশোতে বলা হচ্ছে যে হারাম মাংস বাংলাদেশে যাবে, শুয়োরের মাংস বাংলাদেশে যাবে। ওয়ারাস যারা এই কথাগুলো বলে, ইদার তারা এই চুক্তিটা পড়ে নাই, অর এই চুক্তি পইরাও তারা কোনো কিছু বুঝে নাই, অর ভারতীয় কৃতদাসরা আন্ডার অব্লিগেশন টু এক্সপ্লেইন দিস এগ্রিমেন্ট আদারওয়াইজ। একটা উদাহরণ, তারা বলছে হারাম মাংস, শুয়োরের মাংস বাংলাদেশে এই চুক্তির আওতায় যাবে, অথচ এই চুক্তির 20 নম্বর পেজের শেষ প্যারাগ্রাফে এই কথাটা লেখা আছে, এই কথাটা লেখা আছে 20 নম্বর পেজের অনুচ্ছেদ 1.9 এ লাস্ট প্যারাগ্রাফে লেখা আছে, বাংলাদেশের যদি হালাল সনদের আবশ্যকীয়তা প্রয়োজনীয়তা আরোপ করে, তবে বাংলাদেশের যে কোনো মার্কিন হালাল সনদ প্রদানকারী সংস্থাকে অতিরিক্ত কোনো শর্ত ছাড়া যারা বাংলাদেশের হালাল সংক্রান্ত শর্তাবলী পূরণে সক্ষম, তাদের দ্বারা এটা সার্টিফাই করানো যাইতে পারে। অর্থাৎ হারাম কোনো কিছু ম্যান্ডেটরি না ওই চুক্তিতে, কিন্তু বাংলাদেশে এটা নিয়ে চ্যালেঞ্জ করা হচ্ছে। এই চুক্তিটা নিয়ে আমি, কর্নেল হাসিন, মেজর আক্তার আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু এই বাংলাদেশে এই চুক্তিটার উপরে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার কন্টিনিউয়াসলি এই মুহূর্ত পর্যন্ত চলছে। আমি মনে করি গত 54 বছরে এই প্রথম বাংলাদেশের সাথে আমেরিকার যে বাণিজ্য চুক্তি হয়েছে, 54 বছরে ভারতের যে ম্যানিপুলেশন ছিল বাংলাদেশে, এই ম্যানিপুলেশনটাকে চ্যালেঞ্জ করা হয়েছে এই চুক্তির দ্বারা, যার জন্য আমেরিকা বাংলাদেশ রেসিপ্রোকাল এই চুক্তিটাকে ব্যাড মাউথ করা হচ্ছে, আর কোনো কারণ নাই। এই প্রসঙ্গটার উপরে খুব সংক্ষিপ্ত আকারে ব্রিগেডিয়ার জিয়া আপনি যদি কিছু বলেন। প্রথম কথা হলো যে আমি আসলে এটার চুক্তিটা আমি যদি পড়তে পারতাম পুরো বিফোর এই আপনার এই অনুষ্ঠানে এই মন্তব্য আমি করার আপনাকে জন্য, ওয়াদা করছি, আমি ওয়াদা করছি এই আমি দেখছি, সাথে সাথে আপনাকে পাঠাবো। আপনি যখন কথা বলছিলেন তখন আমি চুক্তির কিছু কিছু অংশ আমি অলরেডি দেখে ফেলেছি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের কিন্তু এখানে অনেক লিভারেজ আছে যেগুলি বাংলাদেশ ব্যবহার করতে পারে ইন দেয়ার ফেভার। এখন প্রশ্নটা হচ্ছে সেই লিভারেজ ব্যবহার করার ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি আমাদের আছে কিনা। চমৎকার বলছেন, চমৎকার। ইট ডিপেন্ডস অন হাউ ইউ ইন্টারপ্রেট দিস এগ্রিমেন্ট এবং এটার আপনি এক্সপ্লয়েট কিভাবে করবেন ইন ইউর ফেভার। তো আমার যে ক্ষুদ্র জ্ঞান, আমার যে ধারণা, আমি পাঠাই দিছি জিয়া ভাই, আমি পাঠাই দিছি। I already have it 32 পাতার এগ্রিমেন্ট আমার কাছে সবসময় আছে। যেমন এখানে
একটা কথা খুব স্পষ্ট করে লেখা আছে, সেটা নন ডিসক্রিমিনেটরি আর প্রেফারেন্সিয়াল মার্কেট বিঙ্গো। অ্যাক্সেস। দিস ডাজ নট মিন দ্যাট আমার তার কাছ থেকে নিতে হবে। সেটা হচ্ছে যেন তার, সে শুধু বলছে আমার প্রতি যেন তুমি কোনো ডিসক্রিমিনেশন না দেখাও। সো এই এই পয়েন্টগুলি, আমি ডিসক্রিমিনেশন দেখাবো অর প্রেফারেন্সিয়াল, আই কুড টেক এনি ওয়ান অফ দেম। তো আমার কথা হচ্ছে যে আমি যদি জানি এই চুক্তির প্রত্যেকটা ক্লজকে কিভাবে আমার ফেভারে ব্যবহার করব, তাহলে কিন্তু এই চুক্তি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকার কথা না। এখন এইটা নিয়ে কার মাথা ব্যথা? এটা নিয়ে মাথা ব্যথা হলো তাদের, যারা এই চুক্তির কারণে তাদের পণ্য আমার এখানে হয়তোবা তাদের মানে কি বলে আপনার, এই যে এখানে একটা জিনিস, কতগুলি জিনিস বলা হয়েছে যে এই যেটা পেপার পত্রিকায় আসছে আমাদের, যে এখানে যদি খারাপ জিনিসও দেওয়া যায় তাহলে বাতিল করা যাবে না। আই ডোন্ট থিঙ্ক ইটস কারেক্ট। তো এই যে মানে এই পয়েন্টগুলি আমাদের প্রত্যেকটা, আমি মনে করি যে আমি আগামী কোনো ইয়েতে, আগামী যদি অনুষ্ঠানে যদি আমার এরকম মন্তব্য করার সুযোগ আসে ট্রেডের উপরে, আমি ডিটেল করতে পারবো। তবে আজকে আমি অ্যাট এ গ্ল্যান্স আমি যা বুঝলাম, এখান থেকে আমাদের অনেক কিছু ব্যবহার করার, আমাদের যোগ্যতা থাকতে হবে এই চুক্তিকে নিজেদের ফেভারে আনার জন্য। তো এইটুকু যদি আমি করতে পারি, আমার মনে হয় এই চুক্তির সুবিধা আমরা পাবো। আর একটা জিনিস হলো, একটা মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা বিরাট একটা, কিন্তু আমরা যতই তাকে ডিসলাইক করি না কেন, আমাদের কিন্তু দেশের একটা বিরাট অংশ, আমাদের রপ্তানির একটা বিরাট অংশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীল। মার্কিন যুক্তরাষ্ট্র একটা বিরাট মার্কেট, এবং সেখানে আমাদের পণ্যের কিন্তু অ্যাক্সেস আছে এখন এইটা। এবং সেখানে আমি আরেকটা কথা বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বায়ার, সেই সমস্ত বিগ কর্পোরেশনস, তারা কিন্তু প্রেফারেবলি তারা বাংলাদেশের পণ্যকে মানে প্রাধিকার দেয়, বিকজ অফ ইটস কোয়ালিটি, বিকজ অফ এটার পণ্যের মান এবং পণ্যের যে দাম। এই দুটো জিনিস কিন্তু ভাই, আমার নিজের যে, আমেরিকা এতটা বোকা না যে একটা দামি জিনিস আমার কাছ থেকে কিনবে, আরেকজনের সস্তা পেয়ে আরেকজনের কাছে কিনবে না। আমার কাছে যদি সস্তা পায় এবং এটা যদি তার মার্কেটে চলে, সে অবশ্যই এটা আমার কাছে নেবে। তো সে কি করবে? সে তো বার্গেন করবে আমার কাছ থেকে, যত কম দামে নেওয়া যায়। আমার কাজ হবে আমি যত বেশি দামে এটা বিক্রি করতে পারি। আমার মনে হয় যে এই ব্যাপারটা ব্যবসায়ীরা খুব ভালো করে জানে, এবং তারা এই প্রত্যেকটা ক্লজ আমরা ব্যবহার করবে আমি জানি। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কি করবে বা তারা কতটুকু এটার ফেভার নিতে পারবে কিনা, বাট আমি নিশ্চিত যে যারা ব্যবসায়ী তারা জানে এর ভিতর থেকে তারা কিভাবে তাদের সুবিধা আদায় করে নিতে পারে। আমার মনে হয় এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নাই, এবং এটা আমি বলবো যে মোর অফ প্রপাগেশন। যারা বিশেষ করে ইউনূস সাহেবের কর্মকাণ্ড বা তার সরকারকে পছন্দ করে নাই, বিশেষ করে আমি বলবো যারা একটু ভারতের প্রতি দুর্বল, তারাই এখন বেশি চিৎকার চেঁচামেচি করবে, এবং বাকিরা হয়তোবা এটা নিয়ে অত চেঁচামেচি করবেন এবং তারা এটার সুবিধাটাকে গ্রহণ করবে। জিয়া ভাই, জিয়া ভাই, আমি একটা কথা বলি। আপনি যদি একটা হায়নারে হায়না না বললে যদি কুকুর আকৃতির বলেন, তাহলে একটু ইজ্জত দেওয়া হইলো না? আপনি যাদেরকে বলেন যারা একটু ভারতের প্রতি দুর্বল, এই খানকির পোলাদের এত ভদ্র ভাষায় ভাই আমি কইলে কষ্ট লাগে। ওরা জাতীয় খানকি। ওইটুকু আমি আপনার উপর ছেড়ে দিছি, ওইটা আপনার উপর ছেড়ে দিছি, আপনি ইউ আর এক্সপার্ট অন ইট। ওকে হাসিন ভাই, আজকের আলোচনা এই আমেরিকান রেসিপ্রোকাল এগ্রিমেন্টের উপরে আপনি যদি দুই একটা কথা অ্যাড করেন, তারপরে আমরা শেষ করব। হয়েছে কি, এই জিনিসটা আলোচনা হয়েছে ভাই, কষ্ট হলো ভারতের, আর আমাদের এই সুশীল যারা তাদের সমস্যা। আমার মাল আমি করতে কিনবো, যেমন গম, তুলা ভারত থেকে নেই আমরা, এখন ও তো পথে বসে পড়বে, আমি আমেরিকার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। আর হওয়া উচিত, যদি অল্প লাভও হয়, তুলনামূলক লাভ তুলনামূলক লস, যেটা সরকার স্যার যেটা বললেন বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করতে হবে। আমি মনে হয় চুক্তি এক্সিলেন্ট চুক্তি, এটা কন্টিনিউ করা উচিত। আমাদের মন্ত্রীরা কি ওই জ্ঞান রাখে না? আপনি যদি মনে করেন এই ডিফেন্সের কয়টা সেনানিবাস কোথায়, এই জ্ঞান আছে? আপনি মনে করেন রামুতে একটা সেনার একটা ক্যান্টনমেন্ট আছে, সেই পায়রা নদীর পারে একটা ক্যান্টনমেন্ট আছে, ওইখানে ট্যাঙ্ক নিয়ে গেছে, আর্টিলারি নিয়ে গেছে, কোথায় মারবে এগুলি গোলাগুলি? তো দোষ কার? এই এত জ্ঞানী লোক, এত বড় বড় সাঞ্জু আর্মিতে, এরা ওইখানে এই ট্যাঙ্ক নেওয়ার কি দরকার? এই ট্যাঙ্ক আনতে তার বিপদ, এই আর্টিলারি কামান আনতে বিপদ, এটাকে আগে খেয়াল করে নাই?
এক সেকেন্ড দুঃখজনক। ভাইয়া, এক সেকেন্ড ভাইয়া, এক সেকেন্ড। দুলাল মিয়া নামের এক লোক বলছে স্বাধীন দেশ অন্য দেশ থেকে পণ্য আমদানি করতে হলে কেন আমেরিকার অনুমোদন লাগবে? আপনি জিয়া ভাই আপনি এটার জবাব দেন, হাসিন ভাই আপনিও এটার জবাব দেন, আমিও এই ভারতীয় বেশ্যার এই কথার জবাবটা আমি দেব, কারণ এই বেশ্যা কিছুক্ষণ ধইরা, বেশ কিছুদিন ধইরা এই চুক্তি নিয়ে বেশ খারাপ কথা কইতেছে। আপনি যদি এই কথাটার ভদ্র উত্তর দেন আমি তারপরে দেব। জিয়া ভাই আপনার কাছে। হ্যাঁ, না আমি তো দেখছি না যে এই ধরনের কোনো ক্লজ আছে কিনা। কারণ ওকে, এখানে সবকিছু কিন্তু বোথ কান্ট্রির কিন্তু কনসেন্ট লাগবে। তারা যাই কিছু হবে বোথ কান্ট্রি, এটা অন্য দেশ থেকে আমদানি করতে গেলে তার পারমিশন লাগে, এই ধরনের কোনো ক্লজ তো আমি দেখছি না এখানে। আমি কি দেখি না, পেজে লেখা নাই। হাসিন কোন ভাই পেজে আপনি তো আমি কি কিছু দেখিনি। বলবেন? হাসিন ভাই আপনি কি কিছু বলবেন এই লোকটার এই মন্তব্যের জবাবে? এই লোকটা হলো খানদানি বদমাইশ এটা। বিকজ আমি রাশিয়া তো স্যাংশন আছে, তো স্যাংশন কে দিচ্ছে? আমেরিকা। তার সাথে একটা অনুমতি বা একটা সহানুভূতি নিয়ে তেলটা নিয়ে আমাদের দেশের লাভ। ও গর্দব তো বুঝে না। ও গর্দব মনে করে এই যে আমি ভারতের প্রেমে পড়ে গেছি গা, এটা ভালো না এটা ভালো, আমার জন্য যেটা লাভ, জনগণের লাভ, সেটা আমি দেখবো। ওকে, এবার আমি উত্তরটা সার্বোত্তম আমি 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 একটা কথা বলি শুধু, ওই যে ভদ্রলোক জানেন এখানে একটা খুব সুন্দর একটা স্পষ্ট আছে, the United States commits to establish a mechanism that will allow for certain textile and apparel goods from Bangladesh to receive a zero reciprocal tariff rate. এটা আপনি চিন্তা করছেন আপনার কি পরিমাণ লিভারেজ দিবে লাভ হবে বাংলাদেশকে? আমাদের। জিরো হ্যাঁ, রেসিপ্রোকাল ট্যারিফ। তুলনামূলক লাভ, লস। ওকে, এবার আমি বলি, দুলাল মিয়া, এটা আপনার নাম কিনা আমি জানি না, এটা আপনার আসল নাম কিনা আমি জানি না। এক, দুই, আপনি ইংরেজি পড়তে পারেন না, ইংরেজির অর্থ আপনি জানেন না। দুই, তিন, এই চুক্তিটা আপনি পড়েন নাই। চার, পড়ে থাকলেও এর অর্থ কি আপনি তা জানেন না। পাঁচ, একটা বাণিজ্য রেসিপ্রোকাল এগ্রিমেন্টটা কি এই কনসেপ্টের উপরে আপনার কোনো ধারণা নাই। তো খানকির পুত, তোর যদি এর কোনোটাই না থাকে, সৌয়ার পুত তুই এখানে আইসিস কে মরতে? আমি ব্রিগেডিয়ার জিয়া আপনাকে বলবো আজকের পুরো আলোচনাটাকে যদি আপনি কনক্লুড করেন, আমরা আলোচনাটা শেষ পর্যায়ে। এই আলোচনা কনক্লুড করার জন্য আসলে তো আমার আরো অনেক কথা ছিল যেগুলো হয়তো বা এখানে বলা সম্ভব না, হয়নি। আমি আর জিয়া ভাই, আমি আর আপনি, আর একজন হাসিন ভাই যদি অ্যাভেলেবল থাকে, আমরা আগামীকালকের এই চুক্তিটা নিয়ে আবার আমি কথা বলবো। তো এর জন্য আমি আর আপনি কথা বলার সুযোগ আছে, সময় আছে ইনশাল্লাহ। তো আজকের আমি আলোচনাটাকে আপনি আজকের যে প্রধান সাবজেক্ট ছিল সেটা হলো সঠিক সীমান্ত রক্ষা নীতি। সীমান্ত রক্ষার ব্যাপারটা ইজ রিলেটেড টু বাংলাদেশের নিরাপত্তা। সুতরাং বাংলাদেশের যে বর্তমান সীমান্ত নীতি আছে সেটা কিন্তু বেসিক্যালি অ্যান্টি স্মাগলিং নীতি। এখানে প্রতিরক্ষার বিষয়টা আমরা জানি যে, আমরা সবাই জানি বা আমরা যারা সেনাবাহিনীতে ছিলাম তারা দেখেছি যে বাংলাদেশের যে নিরাপত্তা নীতি বা প্রতিরক্ষা নীতি আছে সেই নীতি অনুযায়ী বাংলাদেশের বর্ডার গার্ড বা তৎকালীন আগের বিডিআর বা বর্তমান বর্ডার গার্ড তাদের একটা রোল তারা এখানে প্লে করতে পারে, কিন্তু এই ব্যাপারে কোনো ডিকটেটেড ডক্ট্রিন নাই। তো ডিকটেটেড ডক্ট্রিন আসলে এটা পাবলিকলি বলারও কথা না। তবে কয়েকটা জিনিস থাকা খুবই জরুরি, সেটা হচ্ছে যে আমাদের সীমান্তের ভেতরে বা আমাদের দেশের ভেতরে আমাদের সীমান্তকে রক্ষা করার জন্য আমাদের যে কিছু বলবো আমরা যে পূর্ব প্রস্তুতি দরকার, যেমন পাকিস্তানে তারা এই ধরনের প্রস্তুতি তৈরি করে রেখেছে, এবং একই সাথে আমাদের দরকার হলো তথ্য। এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট হলো সেই সমস্ত এলাকা যেখানে শত্রুর কোন রকম সামরিক মুভমেন্ট, স্থাপনা, স্টক পাইল যে কেউ আমার অপারেশনকে এফেক্ট করতে পারে। তো এতটুকু এরিয়ার মধ্যে যে মুভমেন্ট হবে সেই তথ্য আমার জানার একটা মেকানিজম তৈরি করতে হবে, এবং সেই তথ্য অনবরত এটা পেতে হবে, এবং এটা প্রতিদিনের কাজ, এটা এমন না যে একদিন করলাম 7 দিন করলাম না। সুতরাং এটা একটা নীতির ভিতরে আনতে হবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে যারা দেশের এই ধরনের নীতি নির্ধারণ করেন তাদের মধ্যে তাদের একটা দর্শন থাকতে হবে, তাদের
একটা দৃষ্টিভঙ্গি থাকতে হবে এবং দূরদৃষ্টি থাকতে হবে যে তারা বাংলাদেশকে কিভাবে বিশ্বের কাছে উপস্থাপিত করতে চায়। বাংলাদেশ কোনো দেশের শান্তি বিঘ্নিত করতে চায় না, কিন্তু কোনো দেশ যদি বাংলাদেশের শান্তি বিঘ্নিত করতে চায় তাহলে তাকে তার সেই মূল্য চুকাতে হবে। বাংলাদেশকে সেই দেশ হিসেবে উপস্থাপন করতে হবে যেন আমরা আগাম বা আমরা আগ বাড়িয়ে কারো বাড়া ভাতে ছাই দিব না, কিন্তু কেউ যদি আমাদের বাড়া ভাতে ছাই দিতে আসে তাহলে তাকে এটার থেকে এই মূল্য চুকিয়ে দিতে হবে। আর বাংলাদেশ এখন আজকে যে পরিস্থিতি সারা বিশ্বের একটা আমরা দেখছি যে ইরানের মতো একটা দেশ আমেরিকার মতো একটা হাইপার পাওয়ার একটা দেশকে মোটামুটি গত 2 মাস ধরে নাকানি চুবানি খাওয়াই রাখছে, এবং তারা তাদের কোনো দিক থেকেই তারা তাদের সফলতা অর্জন করতে পারে না, একমাত্র ইনডিসক্রিমিনেট ডিস্ট্রাকশন যেটা বলে আর কি, অবিবেচনাবশত ডিস্ট্রাকশন যেটা, এবং এর মধ্যে তাদের তেমন কিছু অর্জন করতে পারেনি, বরং সারা বিশ্ব এখন একটা বিরাট বিপদের মুখে আছে। সুতরাং বাংলাদেশের কাছে কিন্তু অনেক লিভারেজ আছে, বাংলাদেশের কাছে বাংলাদেশে এটা ব্যবহার করতে পারে, এবং বাংলাদেশ ইরানের কাছ থেকে যে এই ইরান যুদ্ধ থেকে অনেক কিছু শেখার আছে। তো সবকিছু এখানে বলা সম্ভব না, তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কিন্তু অ্যাসিমেট্রিক ওয়ার যেটা, এই অ্যাসিমেট্রিক ওয়ারটা আমাদের দুই ভাবে এটা করতে হবে, এবং প্রক্সি ওয়ারটাও আমরা বলবো যে দুই ভাবে এটা করা যেতে পারে, এবং আমরা আমাদের এই দুই কৌশলের একটা বড় একটা অংশ হলো আমাদের যে আমাদের জাতীয় নিরাপত্তা কৌশলের একটা বড় অংশীদার হবে চায়না, এবং চায়নাকে আমাদের খুবই প্রয়োজন, বিশেষ করে আমাদের শত্রুদের সাথে বা আমাদের শত্রু মনোভাবাপন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক যদি আমরা মানে আমরা বলবো শোল্ডার টু শোল্ডার বা হেড টু হেড আমরা রাখতে চাই। সুতরাং আমাদের এখানে স্যারেন্ডার করার কিছু নাই। মানসিকভাবে যদি আমরা স্যারেন্ডার করে ফেলি, ফিজিক্যাল স্যারেন্ডার উইল বি এ ম্যাটার অফ টাইম। মানসিকভাবে নেতারা যদি নিজেদেরকে সারেন্ডার করে, পুরো দেশ কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকে যে তাদের মানসিক শক্তির উপরে সেই জাতির মানসিক শক্তি নির্ভর করে। আমরা যদি এই ইরানের কথাই চিন্তা করি, শুধুমাত্র খামেনি এবং তার যে নৈতিক শক্তি, সেই নৈতিক শক্তি এবং সেই নৈতিক শক্তির উপর ভিত্তি করে যে সমাজ গড়ে উঠেছে, সেই সমাজ কিন্তু প্রতিটা আঘাতে কিন্তু শক্ত হয়ে নিজেদেরকে শক্তভাবে মানে উপস্থাপিত করেছে। তো বাংলাদেশকে কিন্তু ভেঙে পড়লে চলবে না, এমন ভাবে দাঁড়াতে হবে যেন আমাদেরকে যেন সমীহ করে চলতে হয়। বাংলাদেশ কিন্তু এই ক্ষমতা কিন্তু 1971 সালে দেখিয়েছে, এবং 1971 সালে দেখানোর পরে এই 24 সালে কিন্তু আবার তারা দেখিয়েছে যে বাংলাদেশের উপরে যদি কোনো বিদেশি দেশের যদি নাক বা আঙ্গুল দেওয়ার একটা অভ্যাস থাকে, সেই আঙ্গুলটাকে কিন্তু বাংলাদেশের নতুন প্রজন্ম কিন্তু এটা মোটেই পছন্দ করে না, এবং এর পরিণতি এবং আগামীতেও যদি এটা করতে থাকে, এটার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ, এবং এটা একটা ভায়োলেন্ট রূপ নিতে পারে, এবং ভবিষ্যতে বাংলাদেশে আমাদের যারা বিশেষ করে যারা বহিঃশক্তির যারা যে সমস্ত মানে ইনফ্লুয়েন্স করতে চায় বা যে ধরনের হস্তক্ষেপ করতে চায়, এবং তাদের আমার মনে হয় তারা হয়তো নতুন কোনো প্রবলেম ফেস করতে পারে। বাংলাদেশের কিন্তু মানুষ এখন বুঝতে পেরেছে যে গত 18 মাসে, বিশেষ করে ইউনূস সরকার 18 মাসের সময়, যে ভারতের উপরে নির্ভরশীল আমরা না, এবং আমাদের প্রয়োজনও নাই। আমাদের কাছে সারা বিশ্ব খোলা আছে। আপনার কাছে যদি অর্থ থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, আপনি সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি আপনার রিসোর্স আনতে পারেন। হ্যাঁ, তবে আমাদের মিউচুয়াল রেসপেক্ট, কারণ আমরা দেখেছি গত 17টা বছর খালি না, গত 55টা বছর ভারত আমাদেরকে কোনো রকম সুবিধা দেয় নাই। একমাত্র তারা তাদের নিজের সুবিধা ছাড়া অন্য কারোর সুবিধা, বাংলাদেশের সুবিধা তো অ্যাটলিস্ট কখনোই তারা অ্যাকসেপ্ট করে নাই। সুতরাং তাদের কাছ থেকে আমাদের কোনো এক্সপেকটেশন নাই। তাদের কাছে আমাদের একটা এক্সপেকটেশন, দ্যাট রেসপেক্ট বাংলাদেশ অ্যান্ড কিপ অ্যাওয়ে ফ্রম বাংলাদেশ। এটাই হলো আমার একমাত্র বার্তা আমি মনে করি, এবং সেইটার জন্য আমাদের যে সমস্ত নীতি গ্রহণ করা দরকার, উই শুড টেক দ্যাট। এই বলে আমি আমার মন্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। এবার হাসিন ভাই, আপনার কাছ থেকে আমরা কনক্লুশন শুনবো। ভাই একটা কথা কি, থেকে আমরা কিছুই আশা করতে পারি না। তার চরিত্রের মধ্যে হলো এই সমস্যাটা, মূলত দিল্লির। আমরা এটাকে ঠিক মতো হ্যান্ডেল করতে পারিনি, আমাদের ব্যর্থতা। কারণ আমরা একটা জিনিস সহজ সমীকরণ, আমাদের সীমান্তের পাশে যে দেশগুলি আছে অর্থাৎ রাজ্যগুলি আছে, আসাম, তারপর মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এদের সাথে আমাদের ওই যোগাযোগ, ওই সম্পর্কটা বিল্ড আপ হয় নাই।
এটা খুবই দরকার। এবং এইটাকে যদি আমি আপন করতে পারি, তাহলে কিন্তু দিল্লি থেকে আর বাঁচতে পারি। অনেক কিছু সহজ হয়ে যাবে, যেগুলি আপনি বলতেছিলেন। তারপর আমি বলব, সবার জন্য সামরিক প্রশিক্ষণ, বিশেষ করে সীমান্ত এলাকায় এটা দরকার। ২, আমাদের বড় সমস্যা হলো আমলারা, এরা দেশপ্রেমিক না। এদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। তারপরে সর্বশেষ আমাদের রাজনীতিবিদ। এই সামরিক প্রশিক্ষণ তাদের লাগবে। তারা জানেই না আসলে আর্মি কি করে, কি করণীয় দরকার ছিল, তার কি ভূমিকা। তাদের এই দেশপ্রেমের জন্য এই ৩টা ক্যাটাগরির লোকদেরকে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। না হলে দেখবেন ওই কোনো জিনিসই আমরা করতে পারবো না, আমলারা বাধা দিবে। এমন করে আমলা সিস্টেমটা করা, এটাকে আসলে কিভাবে জিয়া যেটা বলছে স্থানীয় সরকার, হ্যাঁ ওইটা তো ঠিক আছে, বাট সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক এই আমলাদের। রাজনীতিবিদরা এলে ভেজাল, এদের কোনো দেশপ্রেম নাই এবং কঠিন আইন করা দরকার দেশের জন্য। টাকা পাচার মানে মৃত্যুদণ্ড, এবং এটা ১ মাসের মধ্যে বিচার করতে হবে, টাকা পাচারটা বিশেষ করে। আর যেটা অনৈতিক আচরণ করতেই পারে, বা টাকা পাচারটা বন্ধ করলে আমরা স্বয়ংসম্পূর্ণ, কারো দিয়ে টাকাইতে হবে না, আমরা বিশ্বের সেরা জাতি হতে পারবো ইনশাআল্লাহ। আহ, অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার জিয়া, কর্নেল হাসিন। আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ এবং অনেক খুশি যে আজকের আলোচনাটা আমরা ১.৫ ঘন্টা, প্রায় ২ ঘন্টার মতো আলোচনা করেছি। জিয়া ভাই এবং হাসিন ভাই, আপনাদের মূল্যবান মন্তব্য, মূল্যবান তথ্য আমার দর্শকদেরকে অনেক কিছু শেখাতে সাহায্য করেছে। ইনশাল্লাহ আপনাদেরকে সহ আগামীকালকের বাংলাদেশ সময় রাত 10:30টায় আবার আমরা কোনো একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবার আমি কনক্লুড করব, আপনারা দুজনে চাইলে আমার সাথে থাকতে পারেন। অ্যাগেইন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ ভাই। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের শো। একটা কথা আমি বলতে চেয়েছি, জিয়া ভাই সুন্দর একটা কথা বলছে। কথা হচ্ছে, বাংলাদেশে যে সীমান্ত ফোর্স বিডিআর বা বিজিবি আছে, তারা শুধু চোরাচালান রোধ আর শান্তি রক্ষার জন্য বোধহয় তারা খন্তাকুড়াল নিয়ে একটু দাঁড়ায় থাকে, এর বাইরে তাদের আর কোনো দায়িত্ব নাই। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে স্পেসিফিক কোন নীতিমালা যে বিডিআর কে দেওয়া হয়েছে বা বিজিবি কে দেওয়া হয়েছে আমার জানা মতে নাই। একটা কথা আমি বলতে চেয়েছি, সেটা হচ্ছে এই, বাংলাদেশ ভারতের সাথে সরাসরি কোনো কনফ্রন্টেশনে জড়ায়, এটা বাংলাদেশের জন্য আমি মনে করি না বুদ্ধিমানের কাজ। আমি এখানে একটা কথা বারবার বলতে চাচ্ছি, আমি বলি না যে আমি ইরানের পলিসি গ্রহণ করব, রেদার আমি তাইওয়ানের পলিসি গ্রহণ করব, রেদার আমি জাপানের পলিসি গ্রহণ করব, রেদার আমি দক্ষিণ কোরিয়ার পলিসি আমি গ্রহণ করব। একটা কারণ, দর্শক শ্রোতা, আপনারা যদি স্টাডি করেন, আপনারা সবাই পড়ে থাকবেন, আমেরিকার সাথে নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের পরে প্রত্যেকটা দেশে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে। তাদের অর্থনীতি এমন ভাবে বাড়ছে, এত ধনী হয়েছে তারা, চোখে পড়ার মতো। ভারতের সাথে বাংলাদেশ গত ৫৪ বছর চুক্তি কইরা খয়রাতি হয়েছে, ফকিন্নি হয়েছে, খানকি হয়েছে, জিতে নাই কোনো জায়গায়। কিন্তু বাংলাদেশের একটা শ্রেণী, তারা ভারতের সাথে চুক্তি কইরা খুশি, কারণ ভারতের কাছে ওরা যদি ওদের বউরে বর্গা দেয়, মেয়েদের বর্গা দেয়, ওদের ছেলের বউ